ওয়েলকাম অল এগেন। সেকেন্ড সেমিস্টার আজকে সাজেশনের দিন। তোমরা কিভাবে পড়াশোনা করবে তার সঙ্গে প্র্যাকটিক্যাল প্রজেক্ট সবটাই আলোচনা হবে এবং খুব শর্টে আমি আলোচনা করবো এবং সবচেয়ে মেন হচ্ছে সবচেয়ে ইজিলি আমি তোমাদের আলোচনা করে দেবো, যেটা তোমাদের বুঝতে প্রচন্ড ভাবে সুবিধা হবে এবং প্রিপারেশন করার সময় খুব ইজিলি তোমরা সেটা করতে পারবে। চলো, আমি পম্পা বিশ্বাস শুরু করছি তোমাদের সেকেন্ড সেমিস্টারের সাজেশন নিয়ে। ওকে, আজকের ক্লাস থেকে আমি কি কি জানবো সেটা একটুখানি জেনে নিই। তোমাদের প্রথমেই হচ্ছে সাইকোলজি কোয়েশ্চেন স্ট্রাকচারটা সেমিস্টার 2 তে কি কি হবে সেটা। নেক্সট হচ্ছে আমরা লার্নিং চ্যাপ্টারের কোয়েশ্চেন ডিসকাশন করব। লার্নিং চ্যাপ্টারের সঙ্গে রিলেটেড যে প্র্যাকটিক্যালটা আছে ওটাও তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো। নেক্সট হচ্ছে হিউম্যান মেমরি চ্যাপ্টারের কোয়েশ্চেন ডিসকাশন করব। হিউম্যান মেমরি চ্যাপ্টারের রিলেটেড যে প্র্যাকটিক্যালটা তোমাদের সিলেবাসে আছে সেটা নিয়ে ডিসকাস করব। মডেল কোয়েশ্চেন ডিসকাস করব, বোথ থিওরি আর প্র্যাকটিক্যালের রিলেটেড যেই প্র্যাকটিক্যালের ভাইভা ভয়েস কোয়েশ্চেন্স গুলো আছে সেটারও একটা আইডিয়া দিয়ে দেবো এবং লাস্টলি তোমাদের প্রজেক্টটা বায়োলজিক্যাল বেসিস অফ বিহেভিয়ার কিভাবে লিখতে হবে সেটা একটা আইডিয়া দিয়ে দেবো। তো চলো, ওকে, সবার প্রথমে সেকেন্ড সেমিস্টার সাইকোলজি কোয়েশ্চেন স্ট্রাকচারটা কি। তোমাদের টোটাল 5 চ্যাপ্টার্স, কিন্তু 5 চ্যাপ্টার্স থেকে কিরকম মার্কস এর কতগুলো কোয়েশ্চেন্স আসবে সেটা একটুখানি জেনে নিই। তোমাদের 35 মার্কস টোটাল সেমিস্টার সেকেন্ড, এবং সেখানে তোমাদের সাবজেক্টিভ কোয়েশ্চেন করতে হবে। সাবজেক্টিভ কোয়েশ্চেন মানে 2 মার্কস কোয়েশ্চেন। ফার্স্ট সেমিস্টারে তোমরা যেরকম এমসিকিউ টাইপ করেছিলে সেটা একদম ডিফারেন্ট প্যাটার্ন, সেকেন্ড সেমিস্টার একদম তোমাদের ডিফারেন্ট প্যাটার্ন। যেহেতু তোমাদের কাছে খুব নতুন 11টা প্রথম পড়ছো, সেমিস্টার ওয়াইজ পরীক্ষাটাও খুব নতুন এসছে, সেই জন্য একটা আইডিয়া 2 মার্কস কোয়েশ্চেন, 3 মার্কস কোয়েশ্চেন, 4 মার্কস কোয়েশ্চেন এবং 6 মার্কস কোয়েশ্চেন, 4 টাইপস অফ কোয়েশ্চেন তোমাদের আসবে। প্রথম যে চ্যাপ্টারটা আছে সেকেন্ড সেমিস্টার সেটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট। সেখান থেকে যে যে কোয়েশ্চেন গুলো আসবে হচ্ছে 2 মার্কস এর একটা কোয়েশ্চেন আসবে আর 6 মার্কস এর একটা কোয়েশ্চেন আসবে। টোটাল হিউম্যান ডেভেলপমেন্ট থেকে তোমাদের 8 মার্কস এর কোয়েশ্চেন আসবে। ওকে, নেক্সট হচ্ছে লার্নিং চ্যাপ্টার। লার্নিং চ্যাপ্টারে তোমাদের একটা কোয়েশ্চেন আসবে 3 মার্কস এর আর 6 মার্কস এর একটা কোয়েশ্চেন আসবে। তো টোটাল মিলে হচ্ছে লার্নিং চ্যাপ্টারটা হচ্ছে টোটাল 9 মার্কস। হিউম্যান মেমরি থেকে তোমাদের সবার প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে 3 মার্কস এর কোয়েশ্চেন একটা আসবে আর 4 মার্কস এর কোয়েশ্চেন আসবে। 3 + 4 = 7 মার্কস এর টোটাল কোয়েশ্চেন আসবে ফ্রম হিউম্যান মেমরি। মোটিভেশন থেকে তোমাদের 2 মার্কস এর একটা কোয়েশ্চেন আসবে আর 4 মার্কস এর একটা কোয়েশ্চেন আসবে, টোটাল 6 মার্কস। মোটিভেশন আর ইমোশন একটু ছোট চ্যাপ্টার, সেই জন্য মার্কসটাও তোমাদেরকে কম রাখা হয়েছে। ইমোশন সর্বশেষে, সেখানে 2 মার্কস আর 3 মার্কস এর কোয়েশ্চেন আসবে একটা একটা করে, টোটাল হচ্ছে 5 মার্কস। সেই জন্য টোটাল দেখো তোমাদের 5 মার্কস এর ডিভিশনটা ঠিক এরকম 5টা চ্যাপ্টারে ডিভাইড করা হয়েছে। ওকে, নেক্সট হচ্ছে সেকেন্ড সেমিস্টার টোটাল 35 মার্কস। তোমাদের সময় দেওয়া হবে পরীক্ষার জন্য 2 আওয়ার্স। আচ্ছা, এবার দেখো কোয়েশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে 100% চয়েস দেওয়া হবে। মানে এই যে আমি স্ট্রাকচারে বললাম তোমাদেরকে এখান থেকে একটা কোয়েশ্চেন, ওখান থেকে একটা কোয়েশ্চেন, অ্যাকচুয়ালি তোমাদেরকে দুটো কোয়েশ্চেন দেওয়া হবে এবং সেখান থেকে তোমাদেরকে এনি 1 আউট অফ 2 কোয়েশ্চেন করতে হবে। তো এই কোয়েশ্চেন স্ট্রাকচারটা পরীক্ষার সময় ঠিক এরকম ভাবে আসবে। প্রথমেই সেকশন এ যেটা 2 মার্কস এর কোয়েশ্চেন, আগেই দেখে নিয়েছো কোন কোন চ্যাপ্টার থেকে আসবে। এইখানটা আমি তোমাদের সুবিধার্থে আরেকবার তোমাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি কি কি চ্যাপ্টার, বাট কোয়েশ্চেন পেপারে সেরকম লেখা থাকবে না। তো প্রথমেই হচ্ছে 1, 2, 3 কোয়েশ্চেন্স আর কি। হিউম্যান ডেভেলপমেন্ট থেকে 2 মার্কস এর একটা কোয়েশ্চেন, মোটিভেশন থেকে একটা কোয়েশ্চেন আর ইমোশনস থেকে একটা কোয়েশ্চেন আসবে। সেখানে হিউম্যান ডেভেলপমেন্ট থেকে দুটো কোয়েশ্চেনের মধ্যে তোমাদের একটা করতে হবে, মোটিভেশন থেকে দুটো কোয়েশ্চেনের মধ্যে তোমাদের একটা করতে হবে আর ইমোশন থেকে তোমাদের দুটো কোয়েশ্চেন আসবে, সেখান থেকে তোমাদের একটা করতে হবে। সেরকম ভাবে দেখো সেকশন বি 3 মার্কস এর কোয়েশ্চেন, সেখানে লার্নিং চ্যাপ্টারের কোয়েশ্চেন আসবে, ব্র্যাকেটে লেখা থাকবে না লার্নিং কোয়েশ্চেন পেপার, তোমাদের আইডিয়া দেওয়ার জন্য। সেখানে দুটো কোয়েশ্চেন থাকবে লার্নিং এর, এনি 1 আউট অফ 2 করতে হবে। হিউম্যান মেমরি যেটাও 3 মার্কস এর কোয়েশ্চেন সেখান থেকে আসবে, সেখানেও হিউম্যান মেমরি থেকে এনি 2 কোয়েশ্চেন আসবে, সেখান থেকে এনি 1 তোমাদের আনসার করতে হবে। তারপরে চলে আসছি ইমোশন। ইমোশন থেকেও 3 মার্কস এর কোয়েশ্চেন আসবে, সেখানে তোমাদের দুটো ইমোশনস এর কোয়েশ্চেন আসবে, সেখান থেকে তোমাদের এনি 1 আউট অফ 2 আনসার্স করতে হবে। নেক্সট সেকশন সি তে চলে যাচ্ছি, 4 মার্কস এর কোয়েশ্চেন, যেখানে হিউম্যান মেমরি থেকে দুটো কোয়েশ্চেন আউট অফ 2 এনি 1 ইউ হ্যাভ টু অ্যাটেম্প। 4 মার্কস এর কোয়েশ্চেন মধ্যে মোটিভেশন থেকে তোমাদের কোয়েশ্চেন আসবে, সেখান থেকেও তোমাদের দুটো কোয়েশ্চেন আসবে, এনি 1 আউট অফ 2 করতে হবে। এবং সর্বশেষে সেকশন ডি, ভেরি ইলাবোরেট আনসার 6 মার্কস এর, হিউম্যান ডেভেলপমেন্ট থেকে দুটো কোয়েশ্চেন আসবে
এনি 1 আউট অফ 2 করতে হবে। আর লাস্টলি লার্নিং চ্যাপ্টার থেকেও 6 মার্কসের কোয়েশ্চেন আসবে, যেখানে তোমাদেরকে দুটো কোয়েশ্চেন দেওয়া হবে, এনি 1 আউট অফ 2 করতে হবে। টোটাল দেখে নাও, এখানে there are 10 question, actually there are 20 question, you have to attempt 10 question in 2 hours. ওকে, এবার সরাসরি লার্নিং চ্যাপ্টারে চলে যাচ্ছি। এই কোয়েশ্চেন গুলো খুব সুন্দর করে প্রিপেয়ার করবে, মোটামুটি আমি সবটাই কভার করেছি। তো সবার প্রথমেই আসছি লার্নিং এর মধ্যে, যেটা আমি বললাম 3 মার্কস আর 6 মার্কসের কোয়েশ্চেন তোমাদের লার্নিং এর থেকে আসবে। তো লেটস গেট ইনটু দ্য 3 মার্কস কোয়েশ্চেন। সবার প্রথমে কি কোয়েশ্চেন আসছে দেখো, ডিফাইন লার্নিং, হাউ ইজ ম্যাচুরেশন রিলেটেড টু লার্নিং, ম্যাচুরেশন আর লার্নিং এর সম্পর্কে কি মানে সম্পর্ক, হোয়াট ইজ দ্য নেচার অফ লার্নিং, what do you mean by the term operant, খুব কমন একটা কোয়েশ্চেন এবং ইম্পর্টেন্ট। অপারেন্ট মানে কি বোঝো, what is the relationship between motivation and learning, মোটিভেশন আর লার্নিং এর মধ্যে কি সম্পর্ক, what does gestalt mean, একটা জার্মান শব্দ থিওরি আছে gestalt থিওরি, gestalt কথাটার মানে কি সেটা তোমাদের বলতে হবে। what does extinction in conditioning mean, কন্ডিশনের মধ্যে এক্সটিংশনের কি মানে সেটা তোমাদেরকে লিখতে হবে। মনে রেখো এগুলো কিন্তু সব 3 মার্কসের কোয়েশ্চেন, 3 মার্কসের মতনই তোমরা কিন্তু লিখবে। হোয়াট ডু ইউ মিন বাই স্টিমুলাস জেনারেলাইজেশন, হোয়াট ডু ইউ মিন বাই মডেলিং, কোন থিওরিতে মডেলিং এর কথা বলা হয়েছে, হোয়াট ইজ মেন্ট বাই রিইনফোর্সমেন্ট, এটাও কোন থিওরিতে বলা হয়েছে। আচ্ছা, এই লার্নিং চ্যাপ্টারটা আমি পড়ছি, তোমাদেরকে একটা ট্রিক আমি বলে দিই, সেটা হচ্ছে মনে করো তোমরা লার্নিং চ্যাপ্টার পড়েছো, আমাদের নানা রকম থিওরিজ আছে, তোমরা একটা এরকম করে মনে করো এখানে থিওরিজ লিখছো, এখানে লিখছো প্রোপাউন্ডার, আর এখানটা লিখছো মনে করো এমফ্যাসিস মেন। এইভাবে তোমাদের মনে করে রাখবে, অনেকগুলো থিওরি তোমাদেরকে পড়তে হচ্ছে, কে কার প্রোপাউন্ডার, প্রচন্ড কনফিউজ হয়ে যাচ্ছে, মেন কি বক্তব্য, আমি জাস্ট একটা আইডিয়া দিয়ে দিচ্ছি, এরকম করে তোমরা একটা ক্লাস করো। প্রথমেই মনে করো ক্লাসিক্যাল কন্ডিশনিং, কে বলেছেন হু ইজ আ প্রোপাউন্ডার, প্যাভলভ, অবশ্যই এরকম ভাবে লিখবে। এমফ্যাসিস কি মেন দিয়েছে এখানে, অ্যাসোসিয়েশন, তাই তো। সেকেন্ডলি আরেকটা থিওরিতে চলে যাচ্ছি, মনে করো অপারেন্ট, কে অপারেন্টের প্রোপাউন্ডার ছিল, স্কিনার, অবশ্যই এতক্ষণে তোমাদের মনে রাখা উচিত, তার মেন কথাটা ছিল রিইনফোর্সমেন্ট, এইভাবে মনে করে রাখবে। তারপরে মনে করো অবজারভেশনাল লার্নিং, ব্যান্ডুরা তিনি ছিলেন এটার প্রোপাউন্ডার, আর তিনি মেইন কথাটা কি বলেছেন, মডেলিং, ইমিটেশন, এইভাবেই তো তিনি লার্নিংটা শিখিয়েছিলেন আমাদের, তাই না। তো এরকম করে তোমরা প্রত্যেকটা লার্নিং থিওরি যদি এরকম চার্ট করে লিখতে পারো, তাহলে কিন্তু তোমাদের পাতা উল্টালে খুব চটজলদি, আচ্ছা এ ছিল এই লার্নিং এর সঙ্গে রিলেটেড, কিংবা মনে করো এখানে গেস্টল লিখতে পারো, কোহলার, কোফকা, ওয়েবডিমার, তার প্রথম মেনটা কি ছিল, ইনসাইট লার্নিং, সে বলেছেন অন্তর্দৃষ্টি, এফেক্ট এখানে বলেছেন। তো এইভাবে প্রত্যেকটা থিওরিজ লিখে, তার প্রোপাউন্ডার লিখে, মেন যা এমফ্যাসিস সেটা লিখলে তোমরা কি হবে, চট জলদি খুব তাড়াতাড়ি মনে রাখতে পারবে। তো ইটস আ ভেরি লাইক ইজি ওয়ে অফ রিডিং। ওকে, চলো আমরা নেক্সট স্লাইডে যাই। আরো 3 মার্কসের কোয়েশ্চেনে তোমাদেরকে আইডিয়া দিচ্ছি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অপারেন্ট এন্ড রেসপন্ডেন্ট বিহেভিয়ার, এরকম একটা কোয়েশ্চেন আসতে পারে। মেইন টাইপস অফ কন্ডিশনিং বলো, মেনশন দ্য টাইপস অফ কন্ডিশনিং, কি কি কন্ডিশনিং আছে। হোয়াট ডু ইউ মিন বাই ইনসাইট, ইনসাইট মানে কি, what is meant by zero transfer of learning কি, what is habit formation, what do you understand by learning disabilities, অনেক রকম লার্নিং ডিসএবিলিটি সম্বন্ধে পড়েছো, মানে কি অ্যাকচুয়ালি লার্নিং ডিসএবিলিটিস, what is the difference between continuous and partial reinforcement, name the types of transfer of learning,
হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ডিসলেক্সিয়া? এটা কিন্তু একটা লার্নিং ডিসঅর্ডার ডিসলেক্সিয়া। সেটার মানে কি? হোয়াট ইজ শেপিং? কোন থিওরিতে শেপিং পড়েছো মনে আছে? রিইনফোর্সমেন্ট। তো এইভাবে কিন্তু কনসেপ্ট গুলো মনে রাখবে। হুম, আচ্ছা। হোয়াট ইজ মেন বাই স্পন্টেনিয়াস রিকভারি? কার নীতিতে ছিল স্পন্টেনিয়াস রিকভারি? ক্লাসিক্যাল কন্ডিশনিং এ ছিল। হোয়াট ইজ দ্য কগনিটিভ লেভেল অফ স্কিল লার্নিং? এই সব কটা কোয়েশ্চেন খুব সুন্দর করে কিন্তু তোমরা 3 মার্কস অনুযায়ী 3 মার্কস অনুযায়ী হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম 6 লাইন, তার বেশি আর লেখার দরকার নেই, সেইভাবেই রেডি করবে তোমরা। ওকে, চলো এবার একটু ইলাবোরেট কোয়েশ্চেনে আসছি। 6 মার্কস এর কোয়েশ্চেন একটু তোমাদের বুঝিয়ে ছাড়তে হবে, 10-12 লাইনের কমে আমার মনে হয় না হবে। এরকম কোয়েশ্চেন আসতে পারে 6 মার্কসে। দেখো, রাইট ডাউন দ্য প্রিন্সিপালস অফ ক্লাসিক্যাল কন্ডিশনিং। ওকে, নীতিগুলো তোমাদেরকে লিখতে হবে। ওয়াই গেস্টল লার্নিং ইজ নোন অ্যাজ ইনসাইটফুল লার্নিং? ভেরি ইম্পর্টেন্ট। আগের একটা কোয়েশ্চেন ছিল 3 মার্কসে, গেস্টল মানে কি? এখানে গেস্টল আর ইনসাইটের মধ্যে কি সম্পর্ক সেটা তোমাদের বুঝিয়ে দিতে হবে। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই অবজারভেশনাল লার্নিং? অবজারভেশনাল লার্নিং মানে কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নেগেটিভ রিইনফোর্সমেন্ট অ্যান্ড পানিশমেন্ট? এটা খুব কিন্তু ইম্পর্টেন্ট। নেগেটিভ রিইনফোর্সমেন্ট আর পানিশমেন্ট, অনেকে গুলিয়ে ফেলে যে পানিশমেন্টই হচ্ছে নেগেটিভ রিইনফোর্সমেন্ট। না, তিনটে রিইনফোর্স, দুটো, একটা পজিটিভ, একটা নেগেটিভ, আর একটা হচ্ছে কি পানিশমেন্ট। এই তিনটের মধ্যে কি তফাৎ সেটাও জানবে কিন্তু। আর নেগেটিভ আর পানিশমেন্টের মধ্যে একটা ডিফারেন্স খুব মেজর আছে, সেটা তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। write down the differences between general transfer and specific transfer of learning. যে দুটো ট্রান্সফার আছে, জেনারেল এন্ড স্পেসিফিক, সেটা সম্পর্কে কি ডিফারেন্স? how operant conditioning can be useful in the areas of education. এরিয়াস অফ এডুকেশনে অপারেন্ট কন্ডিশনে কি কি অ্যাপ্লিকেশন সেটা তোমাদেরকে ডিসক্রাইব করতে হবে। ডিসকাস দ্য সিমটমস অফ লার্নিং ডিসএবিলিটিস। লার্নিং ডিসএবিলিটি অনেকগুলো তোমরা পড়েছো। কি কি বেসিক্যালি সিমটমস থাকে যে জন্য আমি লার্নিং ডিসএবিলিটিস গুলোকে আইডেন্টিফাই করতে পারি, সেটা তোমাদেরকে লিখতে হবে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্লাসিক্যাল কন্ডিশনিং এন্ড অপারেন্ট কন্ডিশনিং? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যদি একটাই কোয়েশ্চেন আসে এই চ্যাপ্টার থেকে বড়, এই কোয়েশ্চেনটা ধরে নাও যে আসছেই তোমাদের, ঠিক আছে? তো আমি একটা গেস ওয়ার্কও দিয়ে দিলাম আর কি। ওকে, আচ্ছা চলো এবার 6 মার্কসের আরো কোয়েশ্চেন যেটা আমি ডিসকাস করছি সেটা হচ্ছে রাইট ডাউন দ্য ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং গ্রুপিং ইন ইনসাইট লার্নিং। গ্রুপিং এর ইনফ্লুয়েন্স। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রিফ্লেক্স অ্যাকশন অ্যান্ড কন্ডিশনিং? ডিসকাস দ্য ডিফারেন্ট মেথডস অফ ভার্বাল লার্নিং। ভার্বাল লার্নিং ডিফারেন্ট যে পদ্ধতিগুলো আছে সেগুলো তোমাদেরকে লিখতে হবে এখানে। এক্সপ্লেন ব্রিফলি দ্য কনসেপ্ট অফ ল্যাটেন্ট লার্নিং। টোলম্যানের যে ল্যাটেন্ট লার্নিংটা তোমরা পড়েছো ওই মেজ ইদুন, মনে পড়ছে? সেটা নিয়ে তোমাদেরকে একটা সংক্ষিপ্ত ভাবে কি সামারাইজ করছি, কি বলছে বেসিক্যালি টলম্যান সেই ল্যাটেন্ট লার্নিং এ, সেটা তোমাদেরকে বোঝাতে হবে এখানে। হাউ ইজ, আচ্ছা এইখানটা বলে দিই, এখানটা মানে সেই মেজের মধ্যে ইঁদুরটি যাচ্ছে করছে ওটা নিয়ে পুরোটা যে বলবে তা নয়। এক্সপেরিমেন্টটা খুব শর্টে বুঝিয়ে তারপরে সেখান থেকে কি ইনফারেন্সেস বেরোলো, অ্যানালিসিস অফ রেজাল্টটা কি হলো সেটাতে বেশি এমফাসিস দিও। কোনো একটা এক্সপেরিমেন্ট যদি তোমরা লেখো তার সম্বন্ধে, সেটা যে কোনো এক্সপেরিমেন্ট হোক না কেন, কগনিটিভ লার্নিং এর এক্সপেরিমেন্ট, কোহলার কোফার যে সিম্প্যাঞ্জি তোমরা যেটা পড়েছো সেই এক্সপেরিমেন্ট নিয়ে হলো, ওই যে ব্যানানাটাকে লাঠি লাগিয়ে টানছে, এই করছে ওই করছে, ওটা নিয়ে হ্যাঁ বোঝাবে কিন্তু খুব শর্টে। ওঠা থেকে কি হলো এবং ওই কাজটি কেন সে করলো, একটা স্টিক থেকে একটা স্টিক জোড়া লাগালো কেন, কিংবা একটা বক্সের উপর আরেকটা বক্স রেখে সে উপরে উঠে কেন কলাটা পারলো, কি কাজ করলো তার পিছনে, ওইখানটা বেশি এমফাসিস দিও রাদার দ্যান খুব ডেসক্রিপটিভ ভাবে এক্সপেরিমেন্টটা ডিসক্রাইব করার। করবে তো বটেই, ওটা কিন্তু শর্টে করবে এবং তার যে এক্সপেরিমেন্টটার ফলে যে ইনফ্লুয়েন্সেস গুলো হচ্ছে কি বুঝলে সেটাতে, সেইটাতে বেশি কিন্তু জোর দিও। ওকে, এটা আমি খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর যেটা তোমরা অনেক সময় মানে আমি দেখেছি যে তোমরা সিনিয়ররা এই ভুলগুলো অনেক সময় করতো, তো তোমরা এগুলো প্লিজ করো না, ঠিক আছে? আচ্ছা, আমরা নেক্সট কোয়েশ্চেনে আসছি। কগনিটিভ লার্নিং কিভাবে কন্ডিশনিং লার্নিং এর থেকে ডিফারেন্ট, এটা তোমাদেরকে বলতে হবে। কগনিটিভ লার্নিং কোনটা, কন্ডিশনিং লার্নিং কোনটা, খুব বেসিক মেন অনেক ডিফারেন্স আছে। হাউ ডাজ দ্য সোশ্যাল লার্নিং টেক প্লেস? কিভাবে সোশ্যাল লার্নিংটা হয়, কি কি সিচুয়েশনে সোশ্যাল লার্নিংটা হয়। Discuss stimulus generalization and stimulus discrimination with the help of an experiment. Stimulus generalization আর স্টিমুলাস ডিসক্রিমিনেশন ওই প্যাভলভের ওই এক্সপেরিমেন্টটাতেই তোমরা বুঝিয়ে দিতে পারবে, এবং ওই একটা এক্সপেরিমেন্ট নিয়ে কখন জেনারেলাইজেশন হচ্ছে এবং কখন সেটা ডিসক্রিমিনেট হচ্ছে সেরকম ভাবে কিন্তু বুঝিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা,
এইখানটা দেখো, এক্সপ্লেন দ্য ডিফারেন্ট টাইপস অফ ট্রান্সফার অফ লার্নিং উইথ দ্য হেল্প অফ এক্সাম্পল। অবশ্যই ট্রান্সফার অফ লার্নিং এক্সাম্পল ছাড়া কিন্তু খুব ডিফিকাল্ট বোঝানো, সেই জন্য এক্সাম্পলটা অবশ্যই দেবে, আমি লিখেও দিয়েছি। ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ রিইনফোর্সমেন্ট, কি কি রিইনফোর্সমেন্ট আছে। রাইট ডাউন দ্য ফেজেস অফ স্কিল অ্যাকুইজিশন, আমরা কি করে স্কিল অ্যাকুইজিশন করি সেটা লিখতে হবে। ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ লার্নিং ডিসএবিলিটিস, কি কি লার্নিং ডিসএবিলিটিস আছে, ছোট ছোট করে প্রত্যেকটা নাম দিয়ে কি লিখবে বলো তো, সিমটমসটা কি, মানে একের থেকে আরেকের একটু যে পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো কি কি ক্যারেক্টারিস্টিক্স এর জন্য আছে আর কি, মানে প্রত্যেকটা লার্নিং ডিসএবিলিটি লিখে তার বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে লিখতে হবে। আর হোয়াট আর দ্য মেইন ফ্যাক্টরস ইনভলভ ইন দ্য এফেক্ট ইন দ্য গেস্টল্ট লার্নিং আর কি। গেস্টল্ট লার্নিং এ একটা এফেক্ট থাকে, হট করে চট করে তোমাদের সলিউশন গুলো আসে ডিউ টু হায়ার কগনিটিভ লেভেল। গেস্টল্ট লার্নিংটা শুধুমাত্র যাদের হায়ার ইন্টেলিজেন্স আছে তাদের জন্যই এটা সম্ভব, এবং এই ইনসাইটটা তাদের জন্যই কার্যকারী। এবং কি কি কারণের জন্য, পারসেপচুয়াল অর্গানাইজেশনের জন্য মেইনলি এফেক্ট আসে, ওইটাই তোমাদেরকে লিখতে হবে যে হায়ার লেভেল অফ লার্নিং এ পারসেপচুয়াল অর্গানাইজেশনের জন্য এই এফেক্টটা হচ্ছে, ইনসাইটটা হচ্ছে, অন্তর্দর্শনটা হচ্ছে, সেইটাই তোমাদের গেস্টল্ট লার্নিং এর মধ্যে এফেক্টটা সম্পর্কে লিখতে হবে। তো চলো এবার আমরা মেমরি চ্যাপ্টারে আসছি। মেমরি চ্যাপ্টারে তোমাদেরকে 3 মার্কসের কোয়েশ্চেন করতে হবে আর 4 মার্কসের কোয়েশ্চেন করতে হবে, টোটাল 7 মার্কস। তো আমরা 3 মার্কসের কোয়েশ্চেনের মধ্যে এখানে আসছি। 3 মার্কসের কোয়েশ্চেনের মধ্যে প্রথমেই তো অবশ্যই খুব সাধারণ একটা কোয়েশ্চেন, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই মেমরি? ফরগেটিং মানে কি? হোয়াট ইজ মেন্ট বাই চাঙ্কিং? কোন থিওরির মধ্যে কোথায় ছিল এই চাঙ্কিং কথাটা আমি বলবো না এখন। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই সেন্সরি মেমরি? সেন্সরি মেমরিটাও কাছাকাছি একটা জায়গাতেই আছে আর কি। আচ্ছা, হোয়াট ডু মিন বাই এনগ্রাম? এনগ্রাম মানে কি বোঝো? হাউ ইজ গ্রুপিং এন্ড রিদম রিলেটেড টু দ্য মেমরি প্রসেস? আমাদেরকে কিভাবে আমাদের মেমরি প্রসেসকে বেসিক্যালি এই গ্রুপিং রিদম এইগুলো দিয়ে আমরা মেমরিকে এনহ্যান্স করি, তো এটা কিভাবে কাজ করে সেটাই তোমাদের লিখতে হবে যে এনহ্যান্সিং মেমরি প্রসেস। হোয়াট ইজ মেন্ট বাই টিপ অফ দ্য টাং ফিনোমেনা? মনে আছে স্লিপ অফ পেন, টিপ অফ টাং ফিনোমেনা গুলো কি মানে আর কি। তো দুটোই একই রকমই, তার পেছনে যে লুকিয়ে থাকা কারণগুলো, ওই তোমার স্লিপ অফ পেন, টিপ অফ দ্য টাং, ওই একই কারণ, সেটাই তোমাদেরকে লিখতে হবে। অবদমনের সঙ্গে খুব রিলেটেড এটা। আচ্ছা, পরের কোয়েশ্চেনটাও রিলেটেড কোয়েশ্চেন। ডিপ্রেশন মানে তোমরা কি বোঝো অ্যাকচুয়ালি? অবদমন মানেটা কি? এখানে কিন্তু বলবে যে ডিপ্রেশন কনসেপ্টটা অ্যাকচুয়ালি কে, সিগমন্ড ফ্রয়েড, তোমরা জানো, তো সেটাও একটুখানি মেনশন করে দিও যেহেতু 3 মার্কসের কোয়েশ্চেন। আচ্ছা, এখানে দেখো 3 মার্কসের আরো কিছু কোয়েশ্চেনের আইডিয়া তোমাদেরকে আমি দিচ্ছি। সেটা হচ্ছে মেনশন দ্য 3 লেভেলস অফ মেমরি। 3টে লেভেল মেমরি। লোসাই মেথড কি? এনহ্যান্সিং মেমরি মনে পড়ে? লোসাই মেথড জায়গায় জায়গায় লিখে আর কি মনে করার যে মেথডটা আর কি। হোয়াট ডু মিন বাই স্টোরেজ ফেলিয়ার ইন মেমরি? অবশ্যই স্টোরেজ ফেলিয়ার, একটা ফেলিয়ার অফ মেমরি আমাদের ফরগেটিং হচ্ছে তার জন্য। এটা মানে কি অ্যাকচুয়ালি? হোয়াট আর দ্য বায়োলজিক্যাল ফ্যাক্টরস অফ ফরগেটিং? তোমাদের এই ফরগেটিং এর বায়োলজিক্যাল ফ্যাক্টরস লিখতে বললে কিন্তু শুধুমাত্র বায়োলজিক্যাল ফ্যাক্টরস গুলোই লিখো, জৈবিক কারণগুলোকে। আচ্ছা, হোয়াট ইজ ওভারলার্নিং? ওভারলার্নিং মানে অতি শিখন, মানে কি বুঝছো? নেমোনিক্স ডিভাইস আমাদের মেমরি এনহ্যান্সিং এর জন্য প্রসেস আছে, সেটা মানে কি? মানে এইখানটা নেমোনিক্স নিয়ে অনেক বড় কোয়েশ্চেনের আনসারও আমরা দিতে পারি, আমরা ছোট্ট করেও কিন্তু নেমোনিক্স বোঝাতে পারি। তো তোমরা এখানে 3 মার্কস এর মতন করেই বোঝাবে। ওকে। আচ্ছা, হোয়াট ডু মিন বাই রেট্রোঅ্যাক্টিভ ইনহিবিশন? পশ্চাৎমুখীবাদ একটা কারণ আমাদের ফরগেটিং এর জন্য, সেটা তোমাদেরকে এখানে লিখতে হবে। এবং আমি প্র্যাকটিক্যালি যে আইডিয়াটা দেবো মেমরি, সেটাও কিন্তু আমি রেট্রোঅ্যাক্টিভ ইনহিবিশন সম্পর্কেই দেবো আর কি। What is meant by working memory? Working memory basically কি? What is meant by episodic memory? What is PQRST technique? Next question is mention the factors that influence the improvement of learning. কি কি ভাবে আমরা ইমপ্রুভ করতে পারি লার্নিং, ফ্যাক্টরস কি কি ইনভলভ আর কি লার্নিং ইমপ্রুভমেন্টের জন্য। আর হাউ ক্যান দ্য প্রিন্সিপাল অফ অ্যাসোসিয়েশন হেল্প ইন রিমেম্বারিং? এই অ্যাসোসিয়েশন প্রিন্সিপালটা রিমেম্বারিং এর কিন্তু একজন ফেমাস মনোবিদের দেওয়া, আমি বলবো না আর কি, তোমরা এটা নিজে খুঁজে বার করবে, এটা নিয়ে তোমরা পড়েওছো আর কি, ঠিক আছে? ওকে, এবার দেখো 4 মার্কসের কোয়েশ্চেন। রাইট এনি 4 রিজনস অফ ফরগেটিং। ফরগেটিং এর কি কি কারণ
জন্য ফরগেটিংটা হচ্ছে হাউ ইজ এপিসোডিক মেমরি ডিফারেন্ট ফ্রম সিম্যান্টিক মেমরি। আর কি এপিসোডিক মেমরি আর সিম্যান্টিক মেমরির মধ্যে কি ডিফারেন্সেস, এবিংহসের ফরগেটিং কার্ভটা তোমাদেরকে বলতে হবে, ডিসকাস দ্য এবিংহস ফরগেটিং কার্ভ। হাউ ইজ ডিক্লারেটিভ মেমরি ডিফারেন্ট ফ্রম দ্য প্রসিডিয়াল মেমরি, ডিক্লারেটিভ আর প্রসিডিয়ালের মধ্যে কি তফাৎ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রিকল অ্যান্ড রিকগনিশন, রিকল আর রিকগনিশন খুব সিমিলার একটা ওয়ার্ড, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে, সেটাই তোমাদের 4 মার্কসের মধ্যে লিখতে হবে। রাইট ডাউন এনি 4 টেকনিক্স ফর এনহ্যান্সিং মেমরি, আমরা মেমরি এনহ্যান্স করার জন্য কি কি টেকনিক্স অবলম্বন করতে পারি সেটা নিয়ে ব্রিফলি, যেহেতু 4টে টেকনিক্স বলেছে খুব শর্টে 1 মার্ক 1 টেকনিক হিসেবে লিখবে, ঠিক আছে। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই শর্ট টার্ম মেমরি, অবশ্যই শর্ট টার্ম মেমরি ওই চাঙ্কিং এর একটা কোয়েশ্চেন ছিল, সবকিছুই কিন্তু তার মধ্যে তোমরা লিখবে আর কি, ঠিক আছে। শর্ট টার্ম মেমরি যেটা আমরা এসটিএম বলি শর্টে। তো অনেক সময় কোয়েশ্চেন তোমাদের এসটিএম বলেও আসতে পারে, সেখানে তোমরা ফুল ফর্ম লিখে তারপর আনসারটা লিখবে। আর অনেক সময় শর্ট টার্ম মেমরি এভাবে আসতে পারে। এক্সপ্লেইন দ্য স্টেজেস অফ মেমরি, অবশ্যই 3 স্টেজেস আছে। আচ্ছা, হাউ ক্যান উই আওয়ারসেলফ এনহ্যান্স আওয়ার মেমরি, আমরা নিজেরা কিভাবে নিজেদের মেমরিটাকে এনহ্যান্স করতে পারি। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন, এক্সপ্লেন দ্য ট্রেস অ্যান্ড ডিকে থিওরি। ট্রেস অ্যান্ড ডিকে থিওরি মানে কি বুঝছো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইকোইক অ্যান্ড আইকনিক মেমরির মধ্যে কি ডিফারেন্স সেটা তোমাদের বলতে হবে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এসটিএম এন্ড এনটিএম, ওই যে আগে শর্ট টার্ম মেমরি পুরোটা লেখা ছিল, এখানটা এসটিএম আর এনটিএম, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এটা। এসটিএম আর এনটিএম এর মধ্যে কিভাবে এসটিএম থেকে এলটিএম এ যাচ্ছে, তোমরা নিশ্চয়ই ইনফরমেশন প্রসেসিং মডেল নিতে, অ্যাটকিনসন সিফরিং এর এই মডেলটা যেখানে সেন্সরি মেমরি এসটিএম আর এলটিএম এর সম্পর্কে বলা হয়েছিল, তো সেইখানটা আর কি তোমাদের এসটিএম আর এলটিএম এর ভালো করে বোঝানো হয়েছে, তো সেটাই তোমরা লিখবে। ডিসকাস এনি 2 টাইপস অফ লং টার্ম মেমরি, লং টার্ম মেমরি অনেকগুলো টাইপস আছে, সেই টাইপস গুলো তোমাদেরকে লিখতে বলা হয়েছে এখানে। বোথ সেন্সরি মেমরি অ্যান্ড শর্ট টার্ম মেমরি আর শর্ট লিভড, আমরা জানি সেন্সরি মেমরিরও একটা স্প্যান আছে 2 to 3 সেকেন্ড ম্যাক্সিমাম, শর্ট টার্ম মেমরি 30 সেকেন্ড, কিন্তু দুটোই কিন্তু খুব শর্ট লিভ, খুব কম সময়ের জন্য সেটা থাকে, এবং দুটো কম সময়ের মধ্যে থাকলেও কিন্তু দে হ্যাভ গট আ ডিফারেন্স বিটুইন দেম, সো দিস ডিফারেন্স ইউ হ্যাভ টু মেনশন। আচ্ছা, হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড বাই মোটিভেটেড ফরগেটিং, মোটিভেটেড ইচ্ছাকৃতভাবে ভুলে যাওয়াটা কি, ওকে, এটার একটা টার্ম আছে, সেই টার্মটা কিন্তু আমি এখানে এই ভিডিওতেই বলেছি আর কি, ঠিক আছে। ওকে, ডিসকাস মানে এরকম ভাবে ঘুরিয়ে কোশ্চেনে আসতে পারে, কখনো 3 মার্কসের কখনো 4 মার্কসের মধ্যে। ইন্টারফারেন্স থিওরিটা ডিসকাস করো। আচ্ছা, what are the different types of mnemonics that can be used to improve the memory? How encoding and storing take place in long-term memory? Discuss the information processing model. Information processing model খুব ইম্পর্টেন্ট, ওই যে একটা মাত্র কোয়েশ্চেন যদি মেমরি থেকে আসে তাহলে ইনফরমেশন প্রসেসিং অ্যাটকিনসন সিফরিং এর মডেলটা কিন্তু আসবে, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট। এক্সপ্লেন দ্য SQ4R টেকনিক। SQ4R প্রত্যেকটারই ফুল ফর্ম আছে, সেটা লিখে নিয়ে তোমরা এটাকে টেকনিকটাকে ডিসক্রাইব করবে। ওকে, এবারে মেইন যে পেপারটা তোমরা কোয়েশ্চেনের আনসারটা দেবে, যে কোয়েশ্চেন পেপারটা নিয়ে, সেরকম তার স্ট্রাকচারটা এরকম একটা হবে। সেটা হচ্ছে সেকশন 1, এরকম একটা আইডিয়া দিচ্ছি তোমাদের একটা মডেল কোয়েশ্চেন, সেটা হচ্ছে দেখো, আনসার এনি ওয়ান অফ দ্য 2 কোয়েশ্চেন, হোয়াট ইজ মেন্ট বাই অ্যানিমিজম। এখানটা কি আছে, সব কটা চ্যাপ্টারেরই তোমাদেরকে কোয়েশ্চেন করতে হবে। তোমরা যদি ওই স্ট্রাকচারটা মনে করো যে কোন মার্কসের কোন চ্যাপ্টার থেকে কি কোয়েশ্চেন আসবে, যেটা আমি ব্র্যাকেটে লিখে দিয়েছিলাম, সেটা যদি এর সঙ্গে রিলেট করো তাহলে খুব তাড়াতাড়ি করে বুঝতে পারবে যে কোন চ্যাপ্টার থেকে কোন কোয়েশ্চেন গুলো আসছে। আর এটা মনে রাখবে যে তোমাদের যে কোয়েশ্চেনটা সেটা কিন্তু এই এনি 1 out of 2 সেই দুটো কিন্তু একই চ্যাপ্টার থেকেই আসছে। What is meant by animism? What is emptiness syndrome? Next question, answer any one of the following 2 question. What is meant by motivation? What is self-actualization? Next question, answer any one of the 2 questions. State one important difference between fear and anger. Why do we say that emotions are parasitic? ইমোশনস কেন প্যারাসিটিক, পরাশ্রয়ী, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ঠিক আছে। চলো এবার write down the characteristics of learning চ্যাপ্টার থেকে what are the basic differences between classical conditioning and instrumental conditioning. Answer any one of the following question. What is retroactive inhibition? What are the 3 stages of memory? দুটোর মধ্যে যে কোনো একটা কোয়েশ্চেন করতে হবে। Answer the following question any one out of 2. How can you manage the negative emotions? Negative emotions কে আমরা কিভাবে ম্যানেজ করব? আর what
ইজ দ্য কগনিটিভ বেসিস অফ ইমোশন, এই দুটোর মধ্যে যে কোনো একটা কোয়েশ্চেন তোমাদেরকে আনসার করতে হবে। আচ্ছা, এখানে দেখো সেকশন 3 4 মার্কসের কোয়েশ্চেন, সেখানে হচ্ছে আনসার ইন ওয়ান অফ দ্য টু কোয়েশ্চেন। এখানে দেখো লার্নিং চ্যাপ্টার থেকে তোমাদেরকে সরি, এখানে মেমরি চ্যাপ্টার থেকে তোমাদেরকে কোয়েশ্চেন করতে হবে। সেটা হচ্ছে আনসার এনি ওয়ান অফ দ্য টু কোয়েশ্চেন। হোয়াট ডু মিন বাই নেমোনিক্স, যে টেকনিকটা। হোয়াট ডু মিন বাই শর্ট টার্ম মেমরি, শর্ট টার্ম মেমরি মানে কি বোঝো, অলরেডি আমি কোয়েশ্চেন ডিসকাশন করার সময় বললাম। 8 নম্বর কোয়েশ্চেন হতে পারে আনসার এনি ওয়ান অফ দ্য টু কোয়েশ্চেনের মধ্যে। সবার প্রথমে মোটিভেশনের কোয়েশ্চেন আসবে তোমাদের, সেখানে ম্যাসলোস থিওরিটা, মোটিভেশন থেকে যদি যে কোনো একটাই কোয়েশ্চেন তোমাদেরকে করতে হয় সেটা কিন্তু এই ম্যাসলোর হায়ারার্কি থিওরি। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ডিফারেন্সিয়েট বিটুইন এক্সট্রিনসিক এন্ড ইন্ট্রিনসিক মোটিভেশন, দুটোর মধ্যে তফাৎ কি সেটা তোমাদেরকে 4 মার্কসের মধ্যে লিখতে হবে। লাস্ট সেকশন, সেকশন 4, ওখানে তোমাদের 6 মার্কসের কোয়েশ্চেন ডেভেলপমেন্ট আর লার্নিং থেকে আসবে। সেখানে প্রথমেই ডেভেলপমেন্ট থেকে দেখো, রাইট ডাউন দ্য ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ডেভেলপমেন্ট, ওটা তোমাদেরকে লিখতে হবে। ক্যারেক্টারিস্টিক্স বেসিক্যালি যেটা তোমাদের লিখতে হবে। এক্সপ্লেন ওয়াই অ্যাডোলেসেন্স পিরিয়ড ইজ নোন অ্যাজ আ ট্রানজিশনাল স্টেজ, এই ট্রানজিশনাল স্টেজ বলেও আসতে পারে, স্ট্রেস অ্যান্ড স্ট্রম বলেও আসতে পারে। অ্যাডোলেসেন্সের কি কি কারণের জন্য এটাকে ওরকম বলা হয়, সেই ফ্যাক্টরস গুলো তোমাদেরকে এখানে মেনশন করতে হবে। 6 মার্কস, 6 থেকে 7 পয়েন্টের বেশি লেখার দরকার নেই, ম্যাক্সিমাম 6 লিখলে যথেষ্ট। আনসার এনি ওয়ান আউট অফ টু কোয়েশ্চেন। লাস্ট কোয়েশ্চেনটা লার্নিং থেকে আসবে 6 মার্কসের। প্রথম কোয়েশ্চেনটা এরকম আসতে পারে, হোয়াট ডু মিন বাই ট্রান্সফার অফ লার্নিং, যেখানে ট্রান্সফার অফ লার্নিং ডিসক্রাইব করে তোমাদের যে 3 টাইপস অফ ট্রান্সফার আছে, সেই 3 টাইপস অফ ট্রান্সফার অফ লার্নিং কিন্তু তোমাদেরকে এক্সপ্লেন করতে হবে। হোয়াট ডু আন্ডারস্ট্যান্ড বাই গেস্টাল লার্নিং, গেস্টাল লার্নিং। ইনসাইটফুল লার্নিং, যেখানে প্রোপাউন্ডারদের নাম লিখে অল্প একটুখানি, যেটা আগেই বললাম যে এক্সপেরিমেন্টটা খুব শর্টে ডিসক্রাইব করে এক্সপেরিমেন্ট থেকে কি ইনফারেন্সেস বেরোচ্ছে, কি অ্যানালিসিস বেরোচ্ছে, সেইটাকে তোমাদেরকে ইলাবোরেট করে লিখতে হবে গেস্টাল লার্নিং। 10টা কোয়েশ্চেন থাকবে, টোটাল 20টা কোয়েশ্চেন থাকবে, তার মধ্যে তোমাদের 2 ঘন্টার মধ্যে 10 কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে। এই ছিল পুরোটাই তোমাদের স্ট্রাকচার কোয়েশ্চেনের প্যাটার্ন, যেটা তোমরা সেকেন্ড সেমিস্টারে দেবে, থিওরি পার্ট। আমি এবার আসছি প্র্যাকটিক্যাল পার্টে। সাইকোলজির প্র্যাকটিক্যালে আমি দুটো চ্যাপ্টারের কোয়েশ্চেন ডিসকাস যেটা করলাম, লার্নিং এন্ড মেমরি, সেই দুটো চ্যাপ্টারের সঙ্গে রিলেটেড যা যা প্র্যাকটিক্যাল আছে সেইটা আমি আজকের ক্লাসে ডিসকাস করব। এবং সেই ক্লাসে ডিসকাস করার সময় প্রথমেই তোমাদেরকে আমি বলে দিই যে প্র্যাকটিক্যাল লেখার ফরম্যাটটা কি। প্রথমেই প্র্যাকটিক্যাল ফাইল, একদিকে হোয়াইট পেজ, একদিকে রুল পেজ, এইভাবেই করতে হবে। অলরেডি তোমরা ম্যামের কাছে হয়তো, তোমাদের সাবজেক্ট টিচারের কাছে হয়তো তোমরা এগুলো জেনেছো। সবার প্রথমেই তোমাদের যেটা লিখতে হবে, যে লার্নিং প্র্যাকটিক্যাল থাকলে লিখবে জেনারেল প্রবলেম লার্নিং, মেমরি প্রসেসের প্র্যাকটিক্যাল থাকলে সেখানে জেনারেল প্রবলেম লিখবে মেমরি প্রসেস। তারপরে সেকেন্ড পয়েন্ট হচ্ছে স্পেসিফিক প্রবলেম কি। হাইপোথিসিসটা একটু চয়েজেবল, মানে হাইপোথিসিসটা আমরা বেসিক্যালি সাইকোলজিতে মেনশন করি, যেহেতু সাইকোলজিটা বেসিক্যালি আমরা কিভাবে এক লাইনারে ডিফাইন করে কি বলি, ইটস আ স্টাডি অফ হিউম্যান বিহেভিয়ার, তাই তো আমরা, কিংবা খুব ব্রডলি বলে ইটস আ স্টাডি অফ বিহেভিয়ার, সায়েন্স অফ বিহেভিয়ার বলেই তো আমরা ডিফাইন করি সাইকোলজিকে। এবার আচরণ, বিহেভিয়ার খুবই আনপ্রেডিক্টেবল, তাই না? তো আজকে আমি এই পরিস্থিতিতে, মনে করো আজকে তোমাদের আমি ক্লাস নিচ্ছি, এই পরিস্থিতিতে আমার যেরকম ফিলিং হচ্ছে, এরকমই একটা সিচুয়েশন পরবর্তী ক্ষেত্রে হয়তো আমার মুডটা একটু চেঞ্জও হতে পারে। মানে হোয়াট আই এম টুডে আই মে নট বি লাইক দ্য সেম টুমরো, রাইট? সো বিকজ উই আর ভেরি ভেরি আনপ্রেডিক্টেবল, এবং আমাদের এই আচরণটা কি কি ফ্যাক্টরস এ চেঞ্জ হচ্ছে, কি কি ফ্যাক্টরস এর জন্য আনপ্রেডিক্টেবল হচ্ছে, সেই ফ্যাক্টরস গুলো কিন্তু আমাদের অজানা। আমরা সিচুয়েশনে সারাক্ষণ ধরে রিয়াক্ট করি, এবং রিয়াক্ট করে যে কিভাবে প্রতিক্রিয়া জানাবো সেটাও কিন্তু যে সবসময় আমরা ভেবে প্ল্যান করে জানাই, বেসিক্যালি নয়। বেসিক্যালি আমরা বিহেভিয়ারটা একদমই প্ল্যান নয়, এবং তার জন্যই হাইপোথিসিস বেসিক্যালি মিনিং হচ্ছে পূর্ব পরিকল্পনা। মানে এই যে আমরা এক্সপেরিমেন্টটা করছি, সেটা মোটিভেশনের করছি, কি লার্নিং এর করছি, কি মেমোরির করছি, কি এক্সপেরিমেন্ট করছি, তার কি ফলাফল আসতে পারে, সেইটাই হচ্ছে হাইপোথিসিসে লেখা, যে আমাদের এই এক্সপেরিমেন্টটা করার পরে এরকম একটা রেজাল্ট আসতে পারে। ইট ক্যান বি, ইট মে বি, উই নেভার সে ইট উইল বি। ওকে, যে 1+1 2 সেটা ম্যাথমেটিক্সে হয় আমাদের বিহেভিয়ারটার জন্য, কিন্তু হয় না। সেই জন্য হাইপোথিসিস, যে এক্সপেরিমেন্টটার জন্য আমি হাইপোথিসিস একটা এক্সাম্পল দেবো, ডোন্ট ওয়ারি।
তো হাইপোথেসিসটা অনেক সময় তোমাদের সাবজেক্ট টিচার বলবে, অনেক সময় বলবে যে ওটা বাদ দিয়ে দাও, কোনো অসুবিধা নেই, তোমরা বাদ দিতেও পারো, কিন্তু কনসেপ্টটা আমি একটুখানি বুঝিয়ে দিলাম। পরবর্তী ক্ষেত্রে যদি সাইকোলজি নিয়ে ফিউচার স্টাডিজ করো, তাহলে এই কনসেপ্টটা এখনই যদি জেনে থাকো, তাহলে কিন্তু খুব ভালোভাবে এক্সপেরিমেন্ট গুলো বুঝতে পারবে, করতেও পারবে। ঠিক আছে, আচ্ছা, বেসিক কনসেপ্ট যেই প্র্যাকটিক্যাল নিয়ে তোমরা ডিল করছো ও সম্পর্কে, মনে করো লার্নিং সম্পর্কে তোমরা প্র্যাকটিক্যাল করছো, সেখানে লার্নিং কি, তার বৈশিষ্ট্য কি, কয়েকটা থিওরি বুঝিয়ে দিল। এই প্র্যাকটিক্যালি বেসিক্যালি তোমরা লার্নিং এর কোন এক্সপেরিমেন্টটা করছো সেটা বেসিক কনসেপ্ট। খুব বেশি হলে বেসিক কনসেপ্ট শুড নট বি মোর দ্যান 2 পেজেস। ওকে, ম্যাক্সিমাম 2 পেজেস এর মধ্যে বেসিক কনসেপ্ট শেষ করবে। প্রিলিমিনারি দুটো পার্ট আছে, একটা হচ্ছে পার্টিকুলার্স অফ দ্য এক্সপেরিমেন্ট, সেখানে এক্সপেরিমেন্টের কোন দিন শুরু করছো, দিন কোন, এবং শুরু এবং শেষটা, মানে স্টার্টিং টাইম অফ দ্য এক্সপেরিমেন্ট এবং এন্ডিং টাইম অফ দ্য এক্সপেরিমেন্ট, টোটাল তোমার কতটা ডিউরেশন লাগলো সেইটা তুমি এখানে মেনশন করছো। পার্টিকুলার্স অফ দ্য পার্টিসিপেন্ট মানে যার উপরে করছো, we are administering the behavior, right? তো অনেক সময় হতে পারে যে তোমার একটা পার্টিসিপেন্টের উপর তুমি টেস্ট করছো, অনেক সময় হতে পারে যে তুমি দুটো কিংবা তিনটে, তোমাদের সিলেবাসে আছে অনেকগুলো এক্সপেরিমেন্ট, সেখানে তোমাদের তিনটে পার্টিসিপেন্টের উপরও করতে হবে। তো সেখানটা প্রত্যেকটা পার্টিসিপেন্টে কিন্তু ডিটেল লিখবে, ডিটেলটার মধ্যে কি লিখবে, নেম, এজ, জেন্ডার, এডুকেশন কোয়ালিফিকেশন আর মেন্টাল স্ট্যাটাস। ওকে, এই 5টা জিনিস মনে রেখো। আচ্ছা, এখানটা তারপরে আমি চলে আসছি মেটেরিয়াল রিকোয়ার্ড। কি কি মেটেরিয়ালস এর মধ্যে লাগছে, পেপার পেন্সিল তো আছেই, তার সঙ্গে স্টপ ওয়াচও থাকে, তার সঙ্গে তোমাদের যদি ননসেন্স সিলেবাস এর এক্সপেরিমেন্ট থাকে সেখানে তোমাদের ননসেন্স সিলেবাস এর কার্ডস, হ্যাঁ, তো সেগুলো সব তোমরা মেনশন করছো। আচ্ছা, প্রত্যেকটা এক্সপেরিমেন্টে কিছু কিছু প্রিকশনস থাকে, কিছু নিয়ম থাকে যে এটা করা উচিত, এটা করা উচিত নয়, সেটা তোমরা এখানে মেনশন করবে। ইনস্ট্রাকশন গিভেন টু দ্য পার্টিসিপেন্টস, র্যাপো এস্টাবলিশমেন্ট। বেসিক্যালি তোমরা যখন তোমার পার্টিসিপেন্টকে যখন তোমরা এক্সপেরিমেন্টটা বোঝাচ্ছ, বেসিক্যালি তুমি র্যাপো এস্টাবলিশই করছো। র্যাপো এস্টাবলিশমেন্ট ও কেন, তুমি একজনকে ধরে বেঁধে নিয়ে এলে, হতে পারে যে তোমার বন্ধু, অনেক সময় বন্ধুর বাইরে তোমাদের অনেকগুলো পার্টিসিপেন্টস করতে হয়, সেখানে ও তোমার জন্য কেন এতটা সময় দেবে, কেন তোমাকে বলবে কথাগুলো, তাই না? সেখানে কিন্তু তোমাদের একটা র্যাপো এস্টাবলিশমেন্ট করতে বলা হয়, যেখানে একটা সম্পর্ক তৈরি করতে বলা হয় যে আমি তোমার থেকে যা ইনফরমেশন নিচ্ছি তুমি ভয় পেও না, এটা কনফিডেন্সিয়াল থাকবে এবং তোমার কোনো ক্ষতি হবে না, তুমি নির্দ্বিধায় খুব ফ্র্যাঙ্কলি, ম্যানিপুলেটিভ কোনো রকম কিছু না রেখে, ম্যানিপুলেশন না করে তুমি যেটা তোমার মনে হচ্ছে সেরকমই উত্তর দাও, এখানে তোমার কোনো ক্ষতি কিংবা কিচ্ছু, তোমার ভয় নেই, এগুলো বুঝিয়ে তারপরে তাকে এক্সপেরিমেন্টে বোঝাতে হবে। তাহলে কি হয়, একটা সম্পর্ক তৈরি হচ্ছে তোমার আর পার্টিসিপেন্টের মধ্যে, এবং দ্বিতীয়ত হচ্ছে যে রেজাল্টটা সে দেবে সে কিন্তু খুব মনোযোগী হয়ে খুব সঠিক রেজাল্ট তোমাকে দেবে, তোমার কিন্তু আলটিমেটলি অ্যানালিসিস করতে কিন্তু সুবিধা হবে। আচ্ছা, ডেসক্রিপশন অফ দ্য এক্সপেরিমেন্ট, সেখানে আমি কি করছি, এক্সপেরিমেন্টটা কি কি আছে তার মধ্যে, সেটা একটুখানি শর্টে ডিসক্রাইব করতে হবে, যে এটা ক্যালকুলেট করতে হবে, প্রথমে এটা বার করতে হবে, তারপরে আমি এখানে আসবো, তারপরে আমি এখানে আসবো, এরকম ভাবে তোমাদেরকে এক্সপেরিমেন্টটা ডিসক্রাইব করতে হয়। প্ল্যান অফ ওয়ার্ক আমি বুঝিয়ে দেবো, মেমোরি আর লার্নিং দুটো প্র্যাকটিক্যাল যখন আমি বলবো, যে একটা প্ল্যান অফ ওয়ার্ক, যে ডেসক্রিপশন অফ এক্সপেরিমেন্টটাই একটা প্ল্যান অফ ওয়ার্কের মতন করে শর্টে বোঝানোর জন্য যে এইভাবে আমি এগোবো। প্রসিজিয়ার, আমি কিভাবে এবার এগোচ্ছি অ্যাকর্ডিং টু মাই প্ল্যান অফ ওয়ার্ক, ঠিক আছে, প্রসিজিয়ারটা তার মধ্যে। তারপরে তো তুমি প্রসিজিয়ারের মাধ্যমে তুমি ডেটা কালেকশন করছো, তোমার যে ভ্যালুজ আছে সেই ভ্যালুজ গুলোকে তুমি ক্যালকুলেট করছো, তুমি স্ট্যাটিস্টিক্স এর কি নিয়ম ব্যবহার করছো কিংবা করছো না, রেজাল্ট এলো, তারপরে তোমার থ্রু দ্য ক্যালকুলেশন এবং লাস্টলি তুমি কি করছো, রেজাল্টের অ্যানালিসিস করছো। ওই যে তোমার হাইপোথেসিস টা তুমি লিখেছিলে সেটাকে তুমি অ্যানালিসিস করে আলটিমেটলি তুমি কনক্লুড করছো। কনক্লুডারে যদি তুমি হাইপোথেসিস লিখে থাকো, তাহলে তুমি নিচে কনক্লুশনে লিখবে যে হেন্স হাইপোথেসিস ইজ প্রুভড, কিংবা যদি কোনো সময় তুমি যে হাইপোথেসিসটা ক্রিয়েট করেছো সেটা যদি প্রমাণিত না হয়, তাহলে তুমি লিখবে হেন্স হাইপোথেসিস ইজ নট প্রুভড। তো দিস ইজ দ্য ফরম্যাট অফ রাইটিং আ প্র্যাকটিক্যাল। আশা করি তোমাদের কনসেপ্টটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়েছে, এবং এই কনসেপ্টটাই কিন্তু ফিউচার স্টাডিজও ঠিক এই প্যাটার্নটাই ফলো করতে হয়। ফিউচার স্টাডিজে তো এটা মাথায় রাখবে, এবং একটা দুটো করার পরে তোমাদের আর অসুবিধা হবে না। এবার সেমিস্টারে চলে আসছে, সাইকোলজিতে তোমাদের লার্নিং প্র্যাকটিক্যালি আগেই বললাম যে আমি থিওরি রিলেটেড প্র্যাকটিক্যালটা বোঝাবো। এখানে লার্নিং এর যে প্র্যাকটিক্যালটা হবে, তোমাদের দিয়েছে দুটো মোডালিটির মধ্যে তোমাদের কম্পেয়ার করতে হবে রেট অফ লার্নিং। তো স্পেসিফিক প্রবলেমটা ঠিক এটাই লিখবে, টু কম্পেয়ার দ্য রেট অফ লার্নিং অফ টু পার্টিসিপেন্টস বাই ভ্যারিং দ্য মোডালিটি অফ স্টিমুলাস প্রেজেন্টেশন। দুটো মোডালিটি কি, একটা হচ্ছে চোখ দিয়ে দর্শনগত, একটা হচ্ছে শ্রবণগত মানে অডিটরি আর ভিজুয়াল
হ্যাঁ, আর ইন্টারপ্রেট করতে হবে আমাদের রেজাল্টে অ্যান্ড ইন্টারপ্রেট দ্য রেজাল্ট। তো স্পেসিফিক প্রবলেমটা ঠিক হুবহু এরকমই তোমাদেরকে লিখতে হবে। আচ্ছা, হাইপোথেসিসটা যেটা তোমাদেরকে আমি আইডিয়া দিলাম, হয়তো আগে শুনেছো কি শোনোনি, আই ডোন্ট নো। সো হাইপোথেসিস ক্যান বি ফর দিস এক্সপেরিমেন্ট ভিজুয়াল মেথড অফ লার্নিং। যেহেতু দুটো মোডালিটি, একটা হচ্ছে ভিজুয়াল, একটা হচ্ছে অডিটরি। তো এখানে যে ভিজুয়াল মেথড, দর্শনগত যে পদ্ধতি দিয়ে যে লার্নিংটা আমি করবো, মে টেক লেস টাইম অ্যান্ড ট্রায়াল। আমাদেরকে টোটাল টাইম, কতগুলো ট্রায়াল হচ্ছে, সেগুলো সব ক্যালকুলেট করতে হবে। তো ভিজুয়াল মেথডটা বেশি এফেক্টিভ বেসিক্যালি হিয়ারিং এর মধ্যে, মানে মোর দ্যান 60% অফ দ্য যা স্টিমুলাস আমরা রিসিভ করি আর কি, ভিজুয়ালটা কিন্তু মোর দ্যান 60% এফেক্টিভ বেসিক্যালি আর কি। দ্য স্ট্রংগেস্ট স্টিমুলাস, মানে শ্রবণগত বলো, থ্রু টাচ বলো, যতগুলো সেন্সেশনস হয় আমাদের, উই রিয়াক্ট থ্রু আওয়ার সেন্সেস উইথ দ্য এনভায়রনমেন্ট, সেখানে কিন্তু আমাদের ভিজুয়াল সেন্সেশনটা ইজ দ্য স্ট্রংগেস্ট ওয়ান। তো অবভিয়াসলি যদি অডিটরির সঙ্গেও তুমি কম্পেয়ার করো, তাহলেও কিন্তু ভিজুয়াল মেথড অফ লার্নিংটা কিন্তু বেশি এফেক্টিভ হবে। এবং বেশি এফেক্টিভ আমি কখন বলবো কোনো কিছু, যখন সেখানে সময়টা কম লাগছে, লেস টাইম হচ্ছে, এবং বেশি কম পরিমাণে তার ট্রায়ালস গুলো হচ্ছে, সেই জন্য টাইম অ্যান্ড ট্রায়ালটা কিন্তু কম হলেই আমরা বলবো বেশি এফেক্টিভ। এবং যেহেতু আমি ভিজুয়াল মেথডকেই বেশি এফেক্টিভ বলছি, সেই জন্য ভিজুয়াল মেথডে কম trial and time লাগবে compared to the auditory method of learning. So if you write hypothesis for this particular learning practical, you should write this sentence. এটাই তোমাদের হাইপোথেসিস লিখতে হবে। এটা লেখার পরে যখন রেজাল্ট বার হবে, যখন রেজাল্টে অ্যানালিসিস করবে, কনক্লুশনে যদি সত্যি সত্যি রেজাল্টে যদি তোমাদের সত্যি সত্যি দেখো যে আমার ভিজুয়াল মেথডে যে পার্টিসিপেন্ট কে আমি এক্সপেরিমেন্টটা করিয়েছি, তার সময়টা কম লেগেছে কম্পেয়ার টু দ্য অডিটরি মেথড, তখন তুমি কি লিখবে লাস্টে কনক্লুশনে? হেন্স দ্য হাইপোথেসিস ইজ প্রুভড। ওকে, চলো। আচ্ছা, এবার প্ল্যান অফ ওয়ার্ক যেটা আমি বলেছিলাম, এখানে দেখো তোমরা অলরেডি এই যে একটা এক্সপেরিমেন্টের মধ্যে ভ্যারিয়েবল থাকে, এবং ভ্যারিয়েবলের যে দুটো, মেনলি তিনটে ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর ইররেলেভেন্ট কিংবা তোমার এক্সট্রানিয়াস ভ্যারিয়েবল, এই তিনটে ভ্যারিয়েবল নিয়েই তো আমরা কাজ করি। তো প্রত্যেকটা প্র্যাকটিক্যালি কিন্তু কোনটা কি ভ্যারিয়েবল, সেটা কিন্তু কোনটা আইভি কোনটা ডিভি, মানে আইভি মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ডিভি মানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, কোনটা কি ভ্যারিয়েবল এটা কিন্তু তোমাদের জানাটা খুব দরকার। মানে যে কোনো একটা প্র্যাকটিক্যাল বললো কোনটা কি ভ্যারিয়েবল, কোনটা আইভি কোনটা ডিভি, ওটা যদি জেনে নাও তাহলে আর তোমাদের আহ মনে মনে করো যে 80% কাজ তোমাদের হয়ে গেছে আর কি। ঠিক আছে, চলো। এই পার্টিকুলার এক্সপেরিমেন্টে তোমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা এক্সপেরিমেন্টার নিজে ডিসাইড করছে, তাই তো? তো এইখানটা হচ্ছে আমি ননসেন্স সিলেবাস দিয়ে এক্সপেরিমেন্টটা করবো, যে ভিজুয়াল আর অডিটরি। তো প্রেজেন্টেশন অফ ননসেন্স সিলেবাস লিস্ট, যে লিস্ট গুলো আছে সেটাই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমি নিজের ইচ্ছা অনুসারে আমি লিস্ট তৈরি করেছি, যেটা আমি প্রেজেন্ট করবো, তো সেটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি? এই ননসেন্স সিলেবাস এর উপরে কি ডিপেন্ড করছে, আলটিমেটলি কি আমি টেস্ট করছি, কি আমি পরীক্ষা করছি, আমি তো শিখন পরীক্ষা করছি, লার্নিং রেট অফ লার্নিং। তো লার্নিং ইজ ডিপেন্ডেন্ট অন দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো লার্নিং এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এক্সট্রানিয়াস ভেরিয়েবল অনেক কিছু হতে পারে, তোমার মেন্টাল কন্ডিশন, তোমার ফিজিক্যাল কন্ডিশন, ঠিকঠাক যেই এক্সপেরিমেন্ট করছো, যে রুমটাতে, যে ল্যাবটাতে, সেটাতে লাইট, টেম্পারেচার, সারাউন্ডিং কোনো নাও, নয়েজ, কারণ কি অনেক রকম, এই যে বললাম বিহেভিয়ারটা ভেরি ভেরি আনপ্রেডিক্টেবল বলি আমরা স্ট্যাটিস্টিক্স ইউজ করি। তো এইগুলোই কিন্তু এক্সট্রানিয়াস ভ্যারিয়েবলের জন্যই কিন্তু আমরা বিহেভিয়ারটা আমরা কখনোই নিশ্চিত ভাবে বলতে পারি না যে আজকে এই মুহূর্তে এই সময় আমি এরকম আচরণ করেছি, ঠিক এরকম একটা পরিস্থিতিতে কালকে আমি কিংবা কিছুক্ষণ পরে আমি সেম ওয়েতে বিহেভ করবো। We cannot say because it's very unpredictable. and এই আনপ্রেডিক্টেবিলিটিটাই কিন্তু এই অনেক রকম এক্সট্রানিয়াস ভ্যারিয়েবলের জন্য কিন্তু আমাদের এই বিহেভিয়ারটা আনপ্রেডিক্টেবল হয় বেসিক্যালি। স্টিমুলাস অবশ্যই ননসেন্স সিলেবাস, যেটা আমরা স্টিমুলাস প্রেজেন্ট করব। প্রেজেন্টেশন অফ স্টিমুলাসটা কি মেথডে হবে? দুটো মেথডে হবে, ভিজুয়াল আর অডিটরি, যেটা আমি বললাম। রেসপন্স মেজার কি? পার্সেন্টেজ অফ দ্য রিকল্ড আইটেম, কতগুলো আইটেম রিকল্ড হচ্ছে তার একটা পার্সেন্টেজ করেই আমি কম্পারেটিভ স্টাডিটা করব। ওকে, চলো প্রথমেই আসছি। দেখো, প্রথমেই তোমাদেরকে যেটা তৈরি করতে হবে, তোমাদের একটা ননসেন্স সিলেবাস তৈরি করতে হবে। এখানে ননসেন্স সিলেবাস হচ্ছে মানে এমন সিলেবাস তোমাদের তৈরি করতে হবে যেটা
কোনো মানে নেই, সেই জন্যই ওটা ননসেন্স। ঠিক আছে, ডিকশনারিতে তুমি এরকম ওয়ার্ড পাবে না। এবং ননসেন্স সিলেবাসটা তৈরি করার সময় যেটা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে সিভিসি ফরম্যাটে করতে হবে, মানে হচ্ছে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, এই ফরম্যাটে করতে হবে। এবং যখন তোমরা লিখছো পরপর একটু দেখো যে কনসোনেন্ট গুলো কিংবা ভাওয়েল গুলো যাতে একটা সিলেবালের পরের সিলেবালটাই যাতে রিপিট না হয়, এটা তোমরা খেয়াল রাখবে। ঠিক আছে, আচ্ছা, প্রথমেই যেটা করতে হবে যে তোমরা 10টা ননসেন্স সিলেবালের একটা কার্ড বানালে, সেই কার্ডটা এবার তুমি প্রেজেন্ট করছো। তুমি একটা উইন্ডো কার্ড বানিয়ে, মানে জাস্ট এরকম একটা ফাঁকা মতন রেখে তার উপরে চেপে প্রত্যেকটা আলাদা করে দেখাবে। মানে যখন তুমি তোমার পার্টিসিপেন্টকে দেখাচ্ছ ননসেন্স সিলেবাল, সে যাতে একটা টাইমে একটা সিলেবালই দেখে এবং সেই দেখানোটা যাতে 2 সেকেন্ডস মতন হয়। ঠিক আছে, তো এই টাইমটা তোমরা মনে রেখো। এবং সেইটা দেখানোর পরে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে পার্টিসিপেন্টের মেমরি স্প্যান বার করতে হবে। মেমরি স্প্যান মানে হচ্ছে তার ধারণ করার ক্ষমতা কতটা। সবার তো আর সমান হয় না, কেউ কেউ হয়তো অনেক বেশি মনে রাখতে পারে, কেউ কেউ হয়তো অতটা পারে না মনে রাখতে। তো যার যতটা ক্ষমতা তার উপর সেই ক্ষমতা অনুযায়ী কিন্তু তোমাদের নেক্সট লিস্টটা বানাতে হবে। সেই জন্যই মেমরি স্প্যানটা মানে আমার মনে করো আমি একটা ক্লাস 2 এর বাচ্চাকে যদি ক্লাস 10 এর অঙ্ক দিয়ে দিই, সে কি পারবে করতে? পারবে তো না। ঠিক সেরকম ভাবেই ধরে নাও যে আমাকে মেমরি স্প্যানটা এই জন্যই ক্যালকুলেট করতে হবে। আমার পার্টিসিপেন্টের মেমরি স্প্যান বার করার ফর্মুলা হচ্ছে x × 2 + 2। মনে করো এই যে তুমি 10টা সিলেবাল তোমার সাবজেক্টকে তোমার পার্টিসিপেন্টকে দেখালে, সে পার্টিসিপেন্ট দেখে নিয়ে এবার সেটা সে লিখলো। সেই 10টার মধ্যে হতেই পারে সে 2টো লিখলো, হতেই পারে সে 4টে লিখলো, হতেই পারে সে 6টা লিখলো। আমি দেখে নিলাম কতগুলো সে লিখতে পারলো, মানে সঠিক কতগুলো লিখতে পারলো। হয়তো 10টাই লিখলো, 10টার মধ্যে হয়তো 6টা ঠিক হলো কিংবা 4টে ঠিক হলো। তো এইখানটা হচ্ছে মনে করো এক্স হচ্ছে সে কতগুলো রিকল করলো। মনে করো সে 4টে রিকল করলো, তাহলে তার সেই পার্টিসিপেন্টের মেমরি স্প্যানটা হবে, এক্স এর জায়গায় আমি 4 লিখবো, 4 আইটেম রিকল, তো 4 × 2 + 2 = 10। এই যে ভ্যালুটা মেমরি স্প্যানে আসছে সেটা 10 হতে পারে, 8 হতে পারে, 12 হতে পারে, 16 হতে পারে। যতটাই ভ্যালু আসুক না কেন, সেই ভ্যালুটার উপর নির্ভর করছে তোমার নিউ ননসেন্স সিলেবাল লিস্ট। বুঝতে পেরেছো? সেটাই সে অ্যাকচুয়াল তার মেমরি স্প্যান, সেরকম ভাবেই তাকে লিস্টটা তার জন্য তৈরি করতে হবে কাস্টমাইজ ভাবে। ঠিক আছে, তো এইভাবে। এবার আরেকটা কথা মনে করে দেখো, আমার তো দুটো পার্টিসিপেন্ট, একজনকে আমি ভিজুয়াল দেবো, একজনকে অডিটরি দেবো, রাইট? এবার দুজনের মধ্যে প্রত্যেকটা মানে দুটো পার্টিসিপেন্টের মধ্যে বয়স তো সমান থাকতেই হবে, এডুকেশন কোয়ালিফিকেশনও মোটামুটি একই রকম রাখো। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মেমরি স্প্যানটা কিন্তু সেম রাখতে হবে। সেই জন্য আমাকে এই লিস্টটা, প্রথম লিস্টটা থেকে যদি আমি মনে করি কি বললাম, মনে করো তার x = 4 বেরিয়েছে, তাহলে তার টোটাল মেমরি স্প্যান 10 হলো। তাহলে পরের পার্টিসিপেন্টটা আমাকে সেমই রাখতে হবে যে কিনা 4টেই বলতে পেরেছে, যার x = 4ই হয়েছে। 5 কিংবা 6 হলে কিংবা 3 হলে কিন্তু আমি নেব না, দুজন তাহলে ডিফারেন্ট হয়ে যাচ্ছে। কথা বুঝতে পেরেছো? এবার সেইভাবেই তুমি দুটো পার্টিসিপেন্ট ওভাবে তুমি সিলেক্ট করছো যার মেমরি স্প্যান সেম। এরপরে তুমি আসছো কিভাবে, একজনকে তুমি 2 সেকেন্ড 2 সেকেন্ড করে দেখাচ্ছ যে ভিজুয়াল মেথড, এবং তারপরে তুমি তাকে ট্রায়াল লিখতে দিচ্ছ, এবং ট্রায়ালটা ততক্ষণ ভাবে লিখতে দেবে, ততক্ষণ ভাবে দেখাবে। মানে প্রথমে লিখলো, মনে করো 10টার মধ্যে সে 5টা লিখতে পারলো, আবার তাকে 2 সেকেন্ড 2 সেকেন্ড করে দেখালে, তারপরে মনে করো সে 8টা লিখতে পারলো। যতক্ষণ না তার পুরো 100% রিকল হচ্ছে, ততক্ষণ ধরে কিন্তু তুমি ওই সেম মেথডে 2 সেকেন্ড 2 সেকেন্ড করে কিন্তু তুমি দেখাবে। ঠিক আছে, এবং সেম ওয়েতে অডিটরিতে তো আর দেখাচ্ছ না, অডিটরিতে তুমি শোনাচ্ছ, মানে খুব পরিষ্কার ভাবে মনে করো TOJLIN এরকম ভাবে তুমি শোনাবে। এবং যতক্ষণ না তার 100% ট্রায়ালে পুরোটা লিখতে পারছে, রিকল আইটেম 100% হচ্ছে, ততক্ষণ তুমি ঠিক সেরকম ভাবে ওকে এরকম ভাবে বলে বলে লিখতে দেবে। এবং এইটা খেয়াল রেখো যে যখন সে একটা ট্রায়াল লিখছে, তখন যাতে সে প্রিভিয়াস ট্রায়ালে কি লেখা আছে, কি সে লিখেছে, সেটা যাতে সে না দেখতে পায়, কমপ্লিটলি ফ্রেশ ভাবে লিখে। এবার মনে করো অডিটরি মেথডে এবং ভিজুয়াল মেথডে আমার দুটো পার্টিসিপেন্টেরই
আমার ট্রায়াল নেওয়া হয়ে গেছে, তারা 100% রিকল করতে পেরেছে, তারপরে আমি একটা পজ দেবো। কত পজ? 5 মিনিটসের একটা ব্রেক, এবং 5 মিনিটসের ব্রেকের পরে আমি পিসিটি ক্যালকুলেট করব, পোস্ট ক্রাইটেরিয়ান ট্রায়াল। সেখানটা কিন্তু আমি আর লিস্টগুলোকে দেখাচ্ছি কিংবা শোনাচ্ছি না, আমি খুব সিম্পল ভাবেই বলবো যে ঠিক আছে তোমাদের যতটা মনে আছে এবার তোমরা লেখো। জরুরি নয় যে পিসিটি 100% হবে, বেসিক্যালি 100% অনেক ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রেই হয় না। আশা করি তোমরা এই প্রসিজিয়ারটা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার কম্পারেটিভ চার্ট আমি করব। কম্পারেটিভ চার্ট করলেই তো আমি বুঝতে পারবো কোন মেথডটা বেটার আর কোন মেথডটা বেটার নয়। এখানে পার্টিসিপেন্ট 1 মনে করো ভিজুয়াল, পার্টিসিপেন্ট 2 মনে করো অডিটরি। এখানে নাম্বার অফ ট্রায়ালস আমরা দেখছি, কতগুলো ট্রায়ালসে কে কি কমপ্লিট করেছে, এবং ট্রায়ালসটা দেখা মাত্রই আমি কি বলেছিলাম, এক্সপেরিমেন্টের শুরু এবং এক্সপেরিমেন্ট যখন শেষ হলো, মানে 100% রিকল যখন তার হয়ে গেল, তখন তুমি টাইমটাকে স্টপ করছো। অলরেডি আমি ডিউরেশন তোমাদের নিতে বলেছি, তো এইখানটা টাইম টেকেনটা তোমরা লিখে নেবে যে কত মিনিট যদি লাগে তাহলে ব্র্যাকেটে মিনিট লিখবে, কিন্তু সেকেন্ডসে যদি তোমরা লেখো দুটোই সেকেন্ডসে হবে, তো টাইম টেকেনটা তুমি লিখছো। এবং সবার লাস্টে পিসিটি তে কতগুলো রিকল্ড আইটেম হয়েছে সেটা তোমরা লিখছো, এবং লেখার পরেই কিন্তু তোমরা খুব ভালো করে কম্পারিজনটা করতে পারবে যে কোন মেথডটা বেটার কিংবা নয়। এবং যদি তোমাদের হাইপোথেসিস এই তোমার রেজাল্টের অ্যানালিসিস সঙ্গে মিলে যায়, তখন তোমরা লাস্টে কনক্লুশনে লিখবে হাইপোথেসিস আমাদের প্রুভড হয়ে গেছে। আচ্ছা, রিলেটেড এই চ্যাপ্টার থেকে কি কি প্র্যাকটিক্যালি তোমাদের ম্যাম কোয়েশ্চেন্স করতে পারে, এই কোয়েশ্চেন্স গুলো মুখস্থ করলেই কিংবা জেনে নিলেই আমার মনে হয় তোমরা ফুল মার্কস পাচ্ছ ভাইভাতে। আচ্ছা, হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড বাই লার্নিং, অবশ্যই এটা থিওরিটিক্যাল কোয়েশ্চেনও বটে, এটা তোমরা এখানেও মনে রাখবে। হুইচ লার্নিং থিওরি ডু ইউ লাইক দ্য মোস্ট এন্ড হোয়াই? খুব ট্রিকি একটা কোয়েশ্চেন, অনেকগুলো লার্নিং থিওরি তোমরা পড়েছো, তোমার মতে কোনটা তোমার ভালো লাগছে? প্রত্যেকটা লার্নিং থিওরি যদি তোমরা না জানো তাহলে কিন্তু এই কোয়েশ্চেনটা করতে পারবে না। অতএব প্র্যাকটিক্যাল এক্সামটা তোমাদের তো থিওরি এক্সামের পরেই হয়, এবং এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করা কিন্তু খুব স্বাভাবিক। আচ্ছা, স্টেট দ্য নেচার অফ লার্নিং। নেচার মানে বেসিক্যালি তোমাদের বৈশিষ্ট্যগুলো লিখতে হবে না, সরি, বলতে হবে। আমি বাই কোয়েশ্চেন তোমাদেরকে আলোচনা করছি। আচ্ছা, হোয়াট ইজ দ্য স্পেসিফিক প্রবলেম অফ ইউর চোজেন প্র্যাকটিক্যাল? তোমার যে প্র্যাকটিক্যালটা তুমি চুজ করেছো, আমি কোয়েশ্চেনের ফরম্যাটটা দেবো তোমাদের সাইকোলজি প্র্যাকটিক্যালের, সেখানে তোমাদেরকে চুজ করতে হবে কোন প্র্যাকটিক্যালটা তুমি করতে চাইছো। তো তুমি যে প্র্যাকটিক্যালটা করছো এটা কমন কোয়েশ্চেন ফর অল, এই নয় যে এই লার্নিং চ্যাপ্টার থেকেই তোমাদের আসবে। সেই প্র্যাকটিক্যালের স্পেসিফিক প্রবলেমটা কি সেটা তোমাদেরকে যেভাবে আমি টু ডিটারমাইন বলে তোমাদেরকে বলে দিয়েছি, স্ক্রিনেই আছে, ঠিক সেরকম ভাবে তোমাদের প্রবলেমটা বলতে হবে। আচ্ছা, তারপরে দেখো, ইন্টারপ্রেট দ্য রেজাল্ট অফ ইউর চোজেন প্র্যাকটিক্যাল। তোমাদের রেজাল্টটা কি এসছে এবং রেজাল্টটা থেকে তুমি কি বুঝলে সেইটা তোমাদেরকে বলতে হবে। হাউ হ্যাভ ইউ কন্ডাক্টেড দ্য প্র্যাকটিক্যাল, কিভাবে পুরো প্র্যাকটিক্যালটা করেছো সেটা একটু শর্টে বলতে হবে যদি জিজ্ঞেস করে। হোয়াট আর দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল? দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যে কোনো সাইকোলজিক্যাল প্র্যাকটিক্যাল করছো তার মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিংবা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা আইভি কোনটা ডিভি, এই কনসেপ্টটা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট, ইউ হ্যাভ টু নো। এই কনসেপ্টটা ক্লিয়ার হলে কিন্তু, না হলে কিন্তু বাকি প্র্যাকটিক্যালটা করার একদমই মিনিংলেস। ওকে, চলো, এটা কিন্তু খুব ভালো যে কোনো, এবং দ্যাট ইজ রিলেটেড টু মেমোরি প্র্যাকটিক্যাল অ্যাজ ওয়েল আর কি, ঠিক আছে। আচ্ছা, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? এই যে কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর কোনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এইটা জানা নয়, কোনটাকে বলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আমরা কেন এটাকে আইভি বলছি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কেন বলছি, এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলও কেন বলছি, এটাও তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে। আচ্ছা, হোয়াট ইজ মেন্ট বাই মেমোরি স্প্যান? অলরেডি মেমোরি স্প্যান তোমরা ক্যালকুলেট করেছো, আমি বলে দিলাম মেমোরি স্প্যান কি, সেটা তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে। হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন লার্নিং অ্যান্ড মেমোরি? লার্নিং আর মেমোরি তো দুটো রিলেটেড, তাই না? আমরা শিখছি, শেখার পরে যদি কোনো কিছু মেমোরিতে নাই রাখতে পারি, মনেই যদি না রাখতে পারি, তাহলে আমরা অ্যাপ্লিকেশন তো করতে পারবো না, তাহলে তো শেখার কোনো অর্থই নেই, রাইট? মিনিংলেস। তো দিস টু কনসেপ্ট আর ভেরি ভেরি রিলেটেড। ওকে, এবার আমরা মেমোরি প্র্যাকটিক্যালে আসছি। ঠিক সেম মেথডে তোমাদের মেমোরি প্র্যাকটিক্যালটা লিখতে হবে, যেই যেই পয়েন্টস গুলো আমি বলেছি। এইখানটা মেমোরি প্র্যাকটিক্যালে তোমাদেরকে মেমোরাইজেশন ক্যাপাসিটির উপর প্র্যাকটিক্যালটা আছে। আমি এখানটা এফেক্ট অফ রেট্রোঅ্যাক্টিভ ইনহিবিশনের কনসেপ্টটা নিয়ে তোমাদেরকে মেমোরাইজিং ক্যাপাসিটিটা করাচ্ছি। এই নয় যে এইভাবেই তোমাদের এই সিঙ্গেল মেথডেই তোমাদের এই প্র্যাকটিক্যালটা করতে হবে। দেয়ার ক্যান বি ভ্যারিয়াস মেথড for calculating, for measuring, for estimating memorizing capacity. I have used this particular method কেননা এখানে তুমি ফরগেটিংটার সঙ্গে মেমোরিটা রিলেট করে তুমি করছো, আমার মতে এটা খুব এফেক্টিভ একটা এক্সপেরিমেন্ট। ওকে, চলো, স্পেসিফিক প্রবলেম কি হতে পারে এখানটা দেখো। যেহেতু আমি রেট্রোঅ্যাক্টিভ ইনহিবিশন নিয়েছি, রেট্রোঅ্যাক্টিভ ইনহিবিশন পশ্চাৎমুখী বাদ একটা টাইপ অফ ফরগেটিং, যেখানে আমরা অনেক সিমিলার পড়া করলে অনেক সময় মনে করি হিস্ট্রি তোমাদেরকে
দুজনের সম্পর্কে, আকবরের সম্পর্কে পড়তে হচ্ছে, শিবাজি সম্পর্কে পড়তে হচ্ছে। এরকম একটা সময় তোমরা অনেক সময় ডেট অফ বার্থ গুলিয়ে ফেলবে, কে কোথায় কি ছিল, কোন পিরিয়ডে কে কোথায় কোনটা কম্পেয়ার করেছিল, সেগুলো সব অনেক সময় আমরা মিক্স আপ করে ফেলি সালগুলো ইয়েগুলো। মোদ্দা কথা হচ্ছে যে একই রকম পড়া যদি কন্টিনিউয়াসলি আমি 10টা কোয়েশ্চেন পড়ি, তা একটা কোয়েশ্চেনের মধ্যে আর একটা সাল বছর আমি লিখতেই পারি। তো দিস ইজ অ্যাকচুয়ালি রেট্রোঅ্যাক্টিভ ইনিবিশন, যেখানে তুমি সিমিলার কিছু স্মরণ করছো, লার্নিং করছো, সেখানে তুমি যখন রিকল করছো তখন তোমার মিক্স আপ হচ্ছে। বেসিক্যালি মিক্সিং আপ হচ্ছে মানে হচ্ছে তোমার সঠিক রিকল হচ্ছে না, মানে ফরগেটিং হয়ে যাচ্ছে, তাই তো? দ্যাট ইজ বেসিক্যালি রেট্রোঅ্যাক্টিভ ইনিবিশন, পশ্চাৎমুখী বাদ। তো প্রবলেমটা এরকম হতে পারে, স্পেসিফিক প্রবলেম টু ডিটারমাইন দ্য ইফেক্ট অফ retroactive inhibition on the memorization capacity of the participant. হাইপোথিসিস এখানে হতে পারে আমরা এই মেমোরাইজেশন ক্যাপাসিটির মধ্যে রেট্রোঅ্যাক্টিভ ইনহিবিশনের দ্বারাই, মানে যে রিকল আইটেমটা হয়েছে, মনে করো কম হলো কি বেশি হলো, তার জন্য রেট্রোঅ্যাক্টিভ ইনহিবিশনটা ইনফ্লুয়েন্স হলো কি হলো না, তার জন্য কিন্তু আমার একটা কন্ট্রোল কন্ডিশন দরকার টু কম্পেয়ার উইথ দ্য এক্সপেরিমেন্টাল কন্ডিশন। যে অন্য কোনো এক্সট্রেনিয়াস ভেরিয়েবলের জন্য নয়, আমার যে রেজাল্টটা দুজনের মধ্যে ডিফারেন্স, যে ডিফারেন্সটা এসছে, যে পার্থক্যটা এসছে, সেটা এসছে কিন্তু রেট্রোঅ্যাক্টিভ ইনহিবিশনের জন্য। সেই জন্যই আমার এক্সপেরিমেন্টাল কন্ডিশনের সঙ্গে কন্ট্রোল কন্ডিশনটা দরকার হয়। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ওরাল কোয়েশ্চেন, অলসো ভাইভা কোয়েশ্চেন। ওকে, হাইপোথিসিস আমরা এরকম লিখতে পারি। আগেই বললাম হাইপোথিসিসটা তোমাদের চয়েসের উপর, তোমাদের যদি সাবজেক্ট ম্যাম লিখতে বলে তোমরা লিখবে, কিন্তু আমার মতে লেখা উচিত। বেসিক্যালি সাইকোলজির প্র্যাকটিক্যালটা এভাবেই করা হয়, যেহেতু আমরা বিহেভিয়ারের উপর অ্যানালিসিস করি, আগেও আমি রিপিট করেছি, বিহেভিয়ার ইজ ভেরি ভেরি আনপ্রেডিক্টেবল, সেই জন্য উই রাইট অ্যান হাইপোথিসিস। হাইপোথিসিস বেসিক্যালি হচ্ছে আমরা আগের থেকে একটা পূর্ব পরিকল্পনা করছি যে আমরা যেই রেজাল্টটা করছি এটা তো আর কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল কিংবা ফিজিক্স প্র্যাকটিক্যালের মতন নয় যে আমার এরকমই, কিংবা বায়োলজি প্র্যাকটিক্যালের মতন নয় যে আমার এরকমই একটা রেজাল্ট আসতেই হবে, যদি রেজাল্ট না আসে তাহলে এটা ভুল। সাইকোলজিতে কোনো কিছুই, নাথিং ইজ রং, এইটা মনে রাখবে। যা রেজাল্টই আসুক না কেন তার একটা রিজন আছে। দেয়ার ইজ আ কজ বিহাইন্ড অ্যান এফেক্ট অ্যান্ড দ্যাট কজ ক্যানট বি রং অ্যান্ড দ্যাট এফেক্ট অলসো ক্যানট বি রং। তো এইটা মাথায় রাখবে, আর সেই জন্যই আমাদের হাইপোথিসিসের পুরো কনসেপ্টটা, ঠিক আছে? কন্ট্রোল কন্ডিশন মে হ্যাভ দ্য বেটার, এই যে মে হ্যাভ লিখলাম, জরুরি নয় যে হতেই হবে, অন্য অনেক কোনো ফ্যাক্টরস এর জন্য রেজাল্ট আমাদের চেঞ্জ হতে পারে। বেসিক্যালি কন্ট্রোল কন্ডিশনে যেহেতু রেট্রোঅ্যাক্টিভ ইনহিবিশনের এফেক্টটা হচ্ছে না, সেই জন্য রিকল আইটেমটা বেটার হয়, সেই জন্য মে হ্যাভ দ্য বেটার রিকল কম্পেয়ার টু দ্য এক্সপেরিমেন্টাল কন্ডিশন। এক্সপেরিমেন্টাল কন্ডিশনের থেকে কন্ট্রোল কন্ডিশনের রিকল আইটেমটা বেটার হবে, এটাই তোমরা হাইপোথিসিসে লিখবে। যদি লিখতে বলা হয় ঠিক এরকম ভাবেই লিখবে। ওকে, এবার দেখো যেটা করতে হবে তোমাদের, আর কি দুটো লিস্ট তৈরি করতে হবে, ইচ লিস্ট 10টা আইটেম, এবং দুটো লিস্ট সমানই হবে। ফর এক্সাম্পল তোমরা যদি ফুলের নাম লেখো, লিস্ট এ তে 10টা ফুলের নাম, লিস্ট বি তে 10টা ফুলের নাম। মনে করো পাখির নাম লিখছো, সেখানেও লিস্ট এ তে 10টা পাখির নাম লিখবে, লিস্ট বি তে 10টা পাখির নাম লিখবে, কিন্তু রিপিটেশন যাতে না হয়, মানে 20টা পাখির নাম কিংবা 20টা ফলের নাম কিংবা 20টা ফুলের নাম যাই লিখছো না কেন, দুটো লিস্টে ভাগ করে নেবে, এটা হচ্ছে মোদ্দা কথা। ওকে, এবার দেখো প্ল্যান অফ ওয়ার্ক এখানটা কি হচ্ছে, প্রোঅ্যাক্টিভ ইনহিবিশনটা ছেড়ে দিচ্ছি, আমাদের রেট্রোঅ্যাক্টিভ ইনহিবিশন নিয়ে কাজ। প্রোঅ্যাক্টিভ ইনহিবিশন যেটা আগের কোনো শেখা ইনফ্লুয়েন্স করছে, রেট্রোঅ্যাক্টিভ মানে পরের কোনো শেখা ইনফ্লুয়েন্স করছে, এই দুটোর মধ্যে এটাই তফাৎ। আমরা এটাকে নিয়ে ডিল করবো। তো আমাদের প্রেজেন্টেশনটা, মানে কিভাবে এক্সপেরিমেন্টটা কন্ডাক্ট করবো, দেখো সবার প্রথমে কি করছি আমি, আমি এক্সপেরিমেন্টাল কন্ডিশন লিখেছি আগে, কন্ট্রোল কন্ডিশন পরে লিখেছি। যেটা তোমাদের ইজিলি যেটা তোমরা করবে সেটা হচ্ছে যে কন্ট্রোল কন্ডিশনকে তোমরা লিস্ট এটাকে দেখালে ওই একই মেথডে, মানে উইন্ডো মতন বানিয়ে প্রত্যেকটা তুমি 2 সেকেন্ডস করে দেখাচ্ছ, 10টা তুমি দেখিয়ে দিলে। কন্ট্রোল কন্ডিশনকে তুমি লিস্ট এ দেখালে, ওই যে লিস্ট এ লিস্ট বি আগেই আমি বলেছি, লিস্ট এটা দেখিয়ে ওকে ছেড়ে দিলে। তুমি ছেড়ে দিলে মানে তুমি বসছো, দুজনকে পাশে নিয়েই বসবে, এক সাইডে কন্ট্রোল কন্ডিশন, এক সাইডে এক্সপেরিমেন্ট কন্ডিশন। কন্ট্রোল কন্ডিশনকে তুমি লিস্ট এ দেখিয়ে ওকে বললে যে তুমি এবার তুমি তোমার নিজের কাজ করতে পারো। ততক্ষণে সেই ইন দ্যাট মিন টাইম তুমি এক্সপেরিমেন্টাল কন্ডিশন যে তাকে তুমি লিস্ট এটা দেখালে, সেই ঠিক সেম পদ্ধতিতে 2 সেকেন্ডস করে 10টা যখনই আইটেম কমপ্লিট হয়ে গেল লিস্ট বি তে, তুমি তারপরেই তাকে লিস্ট বি টা দেখালে। সেখানেও সে 10 আইটেমসটা দেখলো, সে সেম প্রসিজারে তুমি তাকে দেখালে। এরপরে দুজনকেই একসাথে বললে যে লিস্ট এটা লেখো। এইখানটা দেখো, নিশ্চয়ই বুঝতে পেরেছো, কন্ট্রোল কন্ডিশন কিন্তু একটাই লিস্ট দেখেছে, সে কিন্তু একটাই মনে রেখে সে কিন্তু লিখবে।
এক্সপেরিমেন্টাল কন্ডিশন কিন্তু দুটো পড়েছে, তাকে কিন্তু একটা লিখতে হবে। সেখানে কিন্তু সিলেক্ট করতে হবে যে কোন আইটেম গুলো লিস্ট এ তে ছিল আর কোনটা লিস্ট বি তে ছিল। সে কিন্তু খুব স্বাভাবিকভাবে গুলিয়ে ফেলবে, আর এখানটায় কিন্তু পশ্চাৎমুখী বাদ কিংবা রেট্রোঅ্যাক্টিভ ইনহিবিশনের খেলাটা হচ্ছে। ঠিক আছে, তো এরপরে আমি কম্পারেটিভ চার্টে আসবো। অবশ্যই এক্সপেরিমেন্টাল কন্ডিশন কতগুলো রিকল আইটেম করেছে, কন্ট্রোল কন্ডিশন কতগুলো রিকল আইটেম, খুব মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা হয়। আগেই বলেছি যে কোনো রেজাল্ট হতে পারে, কোনোটাই ভুল নয়, নাথিং ইজ রং ইন সাইকোলজি। কিন্তু বেসিক্যালি যেটা আমরা ইন জেনারেল দেখে থাকি আর কি, সেটা হচ্ছে যে এক্সপেরিমেন্টাল কন্ডিশনের রিকল আইটেমটা একটু কম হয় কম্পেয়ার টু the recall item in control condition, এবং that is happening due to the retroactive inhibition, এবং এর জন্যই কিন্তু সেই পশ্চাৎমুখীর বাধা সৃষ্টি হচ্ছে বলেই কিন্তু আমাদের নাম্বার অফ রিকল আইটেমসটা কম আসছে। এটাই তোমরা ইনফারেন্সেসে লিখবে, এবং যদি তোমাদের হাইপোথেসিস প্রুভড হয় লাস্টলি কনক্লুশনে ওটাই লিখবে, হেন্স হাইপোথেসিস ইজ প্রুভড। ওকে, চলো এবার কি কি কোয়েশ্চেন আসতে পারে এই পার্টিকুলার চ্যাপ্টার থেকে। কতগুলো কোয়েশ্চেন খুব কমন কোয়েশ্চেন, যে কোনো তোমরা প্র্যাকটিক্যাল করছো সেই ভাইভা কোয়েশ্চেনটা কমন আসবে, কিছু কিছু একটু আলাদা। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই মেমরি প্রসেস? মেমরি প্রসেস মানে কি? ফরগেটিং মানে কি বোঝো? হোয়াট ইজ ফরগেটিং? হোয়াট আর দ্য স্টেজেস ইনভলভ ইন মেমরি প্রসেস? এগুলো থিওরিটিক্যাল কোয়েশ্চেন রিলেটেড টু মেমরি। অনেক সময় তোমাদের সাবজেক্ট টিচার বলবে পরীক্ষার সময় যে বেসিক কনসেপ্টটা অনেকটা কিছু লিখতে হয়, বেসিক কনসেপ্টটা তোমাদেরকে লিখতে হবে না পরীক্ষার খাতায়। অ্যাকচুয়ালি বেসিক কনসেপ্টে তোমরা যেগুলো লিখতে, সেগুলোই তোমাদেরকে ওরাল কোয়েশ্চেন্স গুলো করা হবে। ঠিক আছে, আচ্ছা, কারণ 2 ঘন্টার মধ্যে পুরো এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করে, পুরো অ্যানালিসিস করে, ভাইভা ওয়াজ দিয়ে 2 ঘন্টাটা খুব কম। অনেক সময় তোমাদেরকে ম্যামই বলে দেবে যে বেসিক কনসেপ্টটা তোমাদেরকে লিখতে হবে না, সেই জন্য ভয় পেও না, না লিখলেও একটা নম্বরও কাটা যাবে না, নাম্বার গুলো সবই ভাইভা ওয়াজে জমা থাকে। ঠিক আছে, তো সেই টেনশনটা একদমই তোমরা নিও না। ওকে, চলো এবার দেখো, মেনশন এনি টু কজাল ফ্যাক্টরস অফ ফরগেটিং। ফরগেটিং এর অনেকগুলো কারণ আছে, যে কোনো দুটো তোমরা বলো। রেট্রোঅ্যাক্টিভ ইনহিবিশন মানে কি বোঝো? হাউ ক্যান ইউ এনহ্যান্স ইউর মেমরি? তুমি তোমার মেমরিটাকে কিভাবে এনহ্যান্স করতে পারো, সেরকম কোয়েশ্চেনও জিজ্ঞেস করতে পারে। হোয়াট ইজ দ্য পারপাস অফ দিস এক্সপেরিমেন্ট? এই এক্সপেরিমেন্টটা যে করা হলো সেটা কেন করা হলো? ঠিক আছে, তার তো কোনো উদ্দেশ্য আছে, তো সেটাই তোমরা লার্নিং আর মেমরির মধ্যে সম্পর্ক নিয়ে সেটা লিখতে পারো। আচ্ছা, হোয়াট ইজ দ্য হাইপোথেসিস অফ দিস এক্সপেরিমেন্ট? সেই এক্সপেরিমেন্টের তোমাদের যদি তোমাদের সাবজেক্ট ম্যাম হাইপোথেসিস কনসেপ্ট সম্পর্কে বলে থাকে, তাহলে অবশ্যই এই কোয়েশ্চেনটা কিন্তু করবে। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আচ্ছা, হ্যাজ দ্য হাইপোথেসিস বিন প্রুভেন ইন দ্য এক্সপেরিমেন্ট? তোমার হাইপোথেসিসটা কি প্রুভড হয়েছে? ওটা তো হ্যাঁ আর নাতে উত্তরটা হবে খুব ইজিলি। ওয়াই ইজ কন্ট্রোল কন্ডিশন রিকোয়ার্ড ইন দিস এক্সপেরিমেন্ট? অবশ্যই আমি বললাম যে আমার এই রেজাল্টটা, নাম্বার অফ রিকল আইটেমস এক্সপেরিমেন্টাল কন্ডিশনে, সেটা অন্য কোনো ফ্যাক্টরস এর জন্য হচ্ছে নাকি, কোনো এক্সট্রেনিয়াস ভ্যারিয়েবল তার জন্য কাজ করেছে নাকি, সেইটাকে নাকচ করার জন্যই একটা কন্ট্রোল কন্ডিশন আমাদের দরকার, টু ব্যালেন্স ইট, টু গেট দ্য অ্যাকচুয়াল রেজাল্ট অ্যাকচুয়ালি। ওকে ওকে, চলো এবার আমরা প্রজেক্টে আসছি। সেকেন্ড সেমিস্টারে তোমাদের একটাই প্রজেক্ট করতে হবে, বায়োলজিক্যাল বেসিস অফ বিহেভিয়ার। সেখানটা নিউরন, ব্রেন, স্পাইনাল কর্ড আর এন্ডোক্রাইন গ্ল্যান্ডস সম্পর্কে লিখতে হবে। তোমরা স্ট্রাকচার আর ফাংশন সম্পর্কে লিখবে উইথ আ সিঙ্গেল ডায়াগ্রাম দিলেই যথেষ্ট। ওকে, চলো এবার প্রজেক্টটা লেখার ফরম্যাট আমি বলে দিচ্ছি। বেসিক্যালি প্রজেক্টটা তোমাদের সাবজেক্ট ম্যাম নিশ্চয়ই বলেছি যে চ্যানেল ফাইলে লিখতে, A4 সাইজ পেজে, যেখানে তোমরা শুধু রাইট সাইডে লিখবে, এবং রাইট সাইডে যখন তোমরা লিখবে 1 ইঞ্চ করে একটা আউটলাইন টেনে তারপর লিখবে। ম্যাক্সিমাম পেজেস কিন্তু নট মোর দ্যান 12, 8 পেজের কম যাতে না হয়, মানে 8 to 12 পেজের মধ্যেই তোমরা কিন্তু ওটাকে সীমাবদ্ধ রাখবে। এবার টেকনিকটা দেখো, ফার্স্ট পেজে তোমরা তোমাদের ডিটেলটা দেবে, মানে নাম, ক্লাস, এইসব ডিটেল। সেকেন্ড পেজে তোমরা টপিক অফ দ্য প্রজেক্ট লিখবে, চেষ্টা করো যে টপিকটা তোমরা কোয়েশ্চেন ফর্মে লিখবে। থার্ড পেজে তোমরা অ্যাকনলেজমেন্ট লিখবে। একটা টাইমে অ্যাকনলেজমেন্ট আমরা লাস্টে দিতাম, কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে, অ্যাকনলেজমেন্টটা আমরা থার্ড পেজে দিই। ফোর্থ পেজে তোমরা কন্টেন্টটা লিখবে, মানে ইন্ডেক্সটা, যেটা বেসিক্যালি কোন পেজে কি আছে সেটা দেবে। ফিফথ পেজে তোমরা ইন্ট্রোডাকশনটা দিচ্ছ, তোমাদের যে প্রজেক্টটা তোমরা করছো, এই প্রজেক্টের উপর কিন্তু টোটাল 10 মার্কস, এটা মনে রেখো, সেটা খুব সুন্দর করে করো তোমরা। আচ্ছা, 6 to 9 পেজ, এটা ফ্লেক্সিবল অ্যাকচুয়ালি, এটা 2 পেজেও কমপ্লিট হতে পারে, 3 পেজেও কমপ্লিট হতে পারে। যেগুলো তোমাদের 4টে টপিক, আমি ধরে নিলাম 4টে টপিকের জন্য 4টে পাতা তোমাদের লিখেছে, তো মেন চ্যাপ্টার্স গুলো লিখবে। স্ট্রাকচার এন্ড ফাংশন লিখে লেফট সাইডে হোয়াইট পেজে আউটলাইন করে ওই 1 ইঞ্চ বর্ডার যেটা বললাম সেটা করে তোমরা একটা ডায়াগ্রাম, হয় পিকচার পেস্টও করতে পারো, আঁকতে পারো, যেরকম ইনস্ট্রাকশন তোমাদের সাবজেক্ট টিচার দিয়েছে তোমাদের
লাস্টলি একটা কনক্লুশন, এবং 12 পেজে কিংবা 10th পেজও সেটা হতে পারে, 11 পেজও হতে পারে, সেখানে তোমরা বিবলিওগ্রাফি দিচ্ছ, মানে কোথা থেকে তোমরা তথ্যগুলো নিয়েছো সেটার একটা নোট তোমরা সেখানে দেবে। আচ্ছা চলো, লাস্টলি তোমাদের প্র্যাকটিক্যালের কোয়েশ্চেনটা কিরকম স্ট্রাকচারে আসবে সেটা। টোটাল 30 মার্কস, তোমাদেরকে টোটাল সময় দেওয়া হবে 2 মার্কস, 2 আওয়ার্সে। এবার 4টে কোয়েশ্চেন থাকবে তোমাদের সিলেবাসে, যতগুলো প্র্যাকটিক্যাল করতে হচ্ছে সবকটা কোয়েশ্চেনই থাকবে, এবং তার মধ্যে তোমাদের এনি ওয়ান করতে হবে, যার জন্য প্র্যাকটিক্যালটা করার জন্য তোমাদের 10 মার্কস থাকবে। তোমাদের পারসেপচুয়াল রিভার্সিবিলিটির উপরে তোমাদের একটা এক্সপেরিমেন্ট আছে, পারসেপশন সেন্সেশন চ্যাপ্টারে, সেখান থেকে কোয়েশ্চেন আসবে। তারপরে তোমাদের মুলার লাইন ইলিউশনের সম্পর্কে তোমরা এক্সপেরিমেন্ট করেছো, সেটা নিয়ে তোমাদেরকে কোয়েশ্চেন আসবে। তারপরে মনে করো এই যেটা আমি পড়ালাম তোমাদের রেট অফ লার্নিং আর কি, ডিফারেন্ট মোডালিটিস অডিটরি আর ভিজুয়াল দুটো মোডালিটিস নিয়ে কম্পেয়ার দ্য রেট অফ লার্নিং, এটা নিয়ে একটা প্রশ্ন আসলো। এবং লাস্টলি তোমাদেরকে মিনিংফুল সিলেবাসের ওপর যে মেমোরাইজিং ক্যাপাসিটির ওপর যে মেমোরির যে প্র্যাকটিক্যালটা যেটা আমি বোঝালাম আর কি, সেটা নিয়ে তোমাদের কোয়েশ্চেন আসবে। এবং এই 4টে কোয়েশ্চেনের মধ্যে ইউ হ্যাভ টু অ্যাটেম্প অনলি 1 কোয়েশ্চেন, যার জন্য 10 মার্কস আছে। প্রজেক্ট ওয়ার্ক যেটা আমি আগেই বললাম, তার জন্য 10 মার্কস। প্র্যাকটিক্যাল নোটবুক যেটা তোমরা লিখছো, যে এক্সপেরিমেন্ট গুলো সারা বছর ধরে যেটা তোমরা করেছো, মানে এই 4টে প্র্যাকটিক্যাল যে তোমরা লিখেছো তোমাদের যেভাবে তোমাদের ম্যাম শিখিয়েছে, সেইটা তোমাদেরকে এখানে, সেই খাতাটার জন্য তোমাদের 5 মার্কস। এবং লাস্টে যে প্রশ্নগুলো ভাইভা ভয়েসে যেটা আইডিয়া আমি তোমাদেরকে দিলাম, সেই প্রশ্নগুলোর জন্য 5 মার্কস। তো দিস ইজ দ্য টোটাল স্ট্রাকচার অফ দ্য প্র্যাকটিক্যাল মডেল কোয়েশ্চেন। খুব মনোযোগ দিয়ে পড়ো, এবং আশা করি এটা যথেষ্ট একটা আইডিয়া তোমরা পেয়েছো, সো দ্যাট ইউ ক্যান গেট গুড মার্কস। তো খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।